দোস্ত, এমন একটা খবর এনেছি না, তুই খুশিতে জাস্ট পাগল হয়ে যাবি। খুশিতে গদগদ হয়ে বলা তানিয়ার হাসি মুখের দিকে এক পলক তাকিয়ে আবার বইতে নজর দিল মিমি। সে জানে সামান্য কোনো খবর পেলেই তানিয়া খুশিতে গদগদ হয়ে তাকে জানাতে আসে। আর এমনকি ফুচকাওয়ালা যদি ডিসকাউন্ট দেয়, এটাই ওর খুশিতে পাগল হওয়ার মতো সংবাদ। আপাতত কোনো পাত্তা না দিয়ে অর্থনীতিতে মনোনিবেশ করল সে। তানিয়া ফট করে মিমির সামনে থেকে বই কিনে নিল। মিমি বিরক্ত হয়ে বলল, শুরু করলি? বই নিলি কেন? দে বলছি। না, দেব না। আগে আমার কথাটা তো শুনবি নাকি? না শুনলে কি তুই ছাড়বি? আচ্ছা, ফটাফট বলে ফেল তোর খুশিতে পাগল হওয়ার সংবাদ। তানিয়া একটু লাজুক হাসি দিয়ে বলল, দোস্ত, আমার না খুব লজ্জা লাগছে। বলেই দুহাতে মুখ ঢেকে নিল। মিমি বোকা বনে চোখ গোল গোল করে তাকালো। কি এমন কথা যে তানিয়ার লজ্জা পাচ্ছে? মিমি কিছু ভাবার চেষ্টা করলো, কিন্তু ওর মাথায় কিছুই আসলো না। সে মুখ কুঁচকে বলল, তোর লজ্জা শরম সাইডে রেখে কি বলবি বল, না হলে দূর হ, আমাকে বিরক্ত করিস না। তানিয়া দমে গিয়ে আমতা আমতা করে বলল, মানে হয়েছে কি, আমার না। মিমি বিরক্ত হয়ে দিল এক ধমক, বলল, তুই কি এর পরে আর কিছু বলবি? তানিয়া মুখটা কাদো কাদো করে বলল, এমন করিস কেন? বলছি তো, বল। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ও, এই কথা? মিমি এমন ভাবে বলল যেন তেমন কিছু না। পরক্ষণেই তানিয়া কি বলল তার মস্তিষ্কে ঢুকতেই সে বিস্ফোরিত চোখে তাকালো, চেঁচিয়ে উঠল, কি? তানিয়া কানে আঙুল দিয়ে বলল, উফ, চেঁচাস কেন? কানের পোকা মেরে ফেলবি নাকি? মিমি হতভম্ব হয়ে বলল, তানি রে, আমি যা শুনলাম তা কি ঠিক শুনলাম? সত্যি তোর বিয়ে? তানিয়া মাথা উপর নিচে দোলালো। মিমি পারে না খুশিতে নাচতে। সে মুখে হাসি ফুটিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে বলল, আই এম সো হ্যাপি ইয়ার, কংগ্রাচুলেশনস। কবে কি হলো? তুই আমাকে আগে জানাসনি কেন? তানিয়া এমন ভাব করছে যেন লজ্জায় মরে যাচ্ছে, অথচ মিমি জানে তার বেস্ট ফ্রেন্ড এক নম্বরের নির্লজ্জ। তানিয়া বলল, 2 দিন আগে দেখতে এসেছিল। আমি তো বিয়ে করব না বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছি, বিয়ে করব না তো কিছুতেই না। তারপর মা আমাকে বোঝালো যে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, আমি যেন তাদের সামনে যেয়ে বসি। আমি আরও কিছুক্ষণ চেঁচিয়ে তারপর রাজি হলাম। তারপর আমাকে একটা শাড়ি পরিয়ে তাদের সামনে নিয়ে গেল। ছেলে এসেছিল আর তার বাবা মা। মিমি গালে হাত দিয়ে সব শুনে যাচ্ছিল। তানিয়া থামতেই বলল, নিঃশ্বাস নে, তারপর আবার বলা শুরু কর। তানিয়া মুখ ভেঙচি কেটে আবার বলা শুরু করলো, বিশ্বাস কর মিমু, তাকে দেখে আমার চোখ স্থির হয়ে গিয়েছিল। আহা, কি সুন্দর চাঁদ বদনখানা। প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি। সে আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেও আমি যে কতক্ষণ তাকিয়েছিলাম বলতে পারবো না। মিমি মোটেও অবাক হলো না, কারণ সে তানিয়ার সম্পর্কে আগে থেকেই অবগত। সে বলল, তুই যে নির্লজ্জ তা আমি আগে থেকেই জানি। তারপর কি কাণ্ড ঘটিয়েছিস বল। তানিয়া মিমির দিকে কটমট করে তাকিয়ে বলল, আমি নির্লজ্জ তাই না? এরপর কি হয়েছে শুনলে তুই আকাশ থেকে টুপ করে ভূমিতে পড়বি। আচ্ছা বল। তো তারপর হলো কি, তারা আমাকে পছন্দ করলেন আর তার সাথে আমাকে আলাদা কথা বলার জন্য পাঠালো। আমি তাকে নিয়ে আমার রুমে গেলাম। তুই বিশ্বাস করবি না সে কি করলো। মিমি নড়ে চড়ে বসে বলল, কি করলো? সে আমাকে অবাক করিয়ে দিয়ে নিজেই রুমের দরজা লক করে দিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে এগিয়ে এসে হ্যাচকা টানে আমার কোমর জড়িয়ে ধরে বলে, তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে কেন? ক্রাশ খেয়েছো নাকি? কি লজ্জা, কি লজ্জা। আমি বললাম, কই না তো। সে বলল, আচ্ছা বাদ দাও, তোমাকে আজ আমি প্রথম দেখিনি জানো। আমি গোল গোল করে তাকিয়ে বললাম, কবে দেখেছেন তাহলে? সে বলল, কোন এক বিকেলে বৃষ্টির মাঝে। মিমি উৎসাহিত হয়ে বলল, হাউ রোম্যান্টিক। তারপর কি হলো বল। আরে তারপর আর কিছু না বলে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলে গেল। কি কাণ্ড? আমার গালে চুমু দিয়েছে, ব্যাটা লুচ্চু। আর জানিস, সে তার বাবা মায়ের ছোট ছেলে। বড় একটা ভাই আছে। বড় ভাইয়ের আগেই তিনি বিয়ে করবেন। বড় ভাই নাকি বিয়ের শাদী থেকে দূরে দূরে থাকে, তাই সে অপেক্ষা না করে বিয়ে করে নেবে।
আর বেটা বলে কি জানিস? মিমি অবুঝের মতো মাথা নাড়িয়ে বলল, কি বলে? বলে সে নাকি তার বড় ভাইকে আগে চাচ্চু ডাক শোনাবে, জীবন যুদ্ধে সে এগিয়ে থাকবে। আমি শুধু হা হা করে তাকিয়েছিলাম। জানিস, সে আমারও এক কাঠি ওপরে। মিমির কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। সে কানে হাত দিয়ে বলল, থাম থাম, তুই যেমন নির্লজ্জ তোর বরটাও তেমন নির্লজ্জ হবে। পরক্ষণে দুষ্ট হাসি দিয়ে বলল, বাবা তানি, তোর কেমন প্রেমে পড়লো রে, যে এক দেখাতেই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির, তাও আবার বড় ভাইয়ের আগেই। তানিয়ার লজ্জায় মিয়ে গেল, বলল, যা, মজা করিস না তো। আমি যে কি টেনশনে আছি। কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। তার ওপর তার ফিউচার প্ল্যানিং শুনে আমার প্রাণ পাখি খাঁচা ছাড়া হবার জোগাড়। মিমি পারে না হেসে গড়াগড়ি দিতে। সে হাসতে হাসতে পেট চেপে ধরল। তানিয়া মুখ কুচকে তাকালো। মিমি বলল, তোদের জুটি একদম পারফেক্ট ইয়ার। তো তারপর বল, বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে? হ্যাঁ, মহাশয় আগে থেকেই ঠিক করে এসেছিলেন। সেদিনেই বিয়ের দিন তারিখ ঠিক করে গিয়েছে। এমনকি আমাকে আংটিও পরিয়েছে। আমার বাবা মা প্রথমে ভীষণ অবাক হয়েছিল, তারপর ছেলে ভালো ঘরের বলে আর কিছু বলেনি। মিমি তানিয়াকে খোঁচা দিয়ে বলল, তো তানি ম্যাডাম, কেমন ছিল আপনার ফার্স্ট মিটিং এর অনুভূতি? মোটেও ভালো ছিল না। দিনে দুপুরে আমাকে চুমু খেয়ে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। এ বিশাল দুঃখ আমি রাখি কোথায়? দিন আমারও আসবে, আমিও তাকে দেখে নেব। তানিয়া এমন ভেজা বিড়াল অবস্থা দেখে মিমি হাসতে হাসতে শেষ। আর তানিয়া পারে না মিমির দাঁত খুলে নিতে। সে আছে এক মহাজালায়, আর মিমি দাঁত কেলিয়ে যাচ্ছে। তানিয়া বুকে দুহাত আড়াআড়ি ভাবে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই তানি, রাগ করিস না, আমি আর হাসবো না। মিমির কথা শুনে তার দিকে তাকালো তানিয়া। মুখটা গম্ভীর। মিমি তানিয়াকে জড়িয়ে ধরে আবার বলল, আরে জিজুর নামটাই তো বললি না, জিজুর নাম কি রে? তানিয়া মিমিকে ছাড়িয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না। ওই লুচ্চু বেটার নাম মেঘরাজ খান। খান ইন্ডাস্ট্রির মালিক আফজাল খানের ছোট ছেলে। বাপের ঘাড়ে বসে খাচ্ছিল। আমাকে বিয়ে করবে বলে নাকি বাবা আর ভাইয়ের কাছে হাত লাগাচ্ছে। আরে বাহ, খান ইন্ডাস্ট্রির নাম শুনেছি আমি, বিরাট বড় কোম্পানি। তুই খুব ভালো থাকবি ইয়ার। যাই হোক, বিয়ের ডেট কবে? এই মাসের শেষে আর 15 দিন মতো আছে, বেটা বলে। আমি আর দেরি করতে চাই না। আর আমি কিন্তু তোকে প্রত্যেকটা ইভেন্টে চাই মিমু। মিমি অসহায় হয়ে বলল, প্রত্যেকটা ইভেন্টে তো আমি থাকতে পারবো না তানি। যেসব বাচ্চাদের পড়াই, তাদের বাড়ি থেকে বেশি দিন ছুটি দেবে না তো। মুহূর্তেই তানিয়ার মুখ কালো হয়ে গেল। নিজের বেস্ট ফ্রেন্ড যদি বিয়ের সব অনুষ্ঠানে না থাকে, তাহলে মোটেও এনজয় করতে পারবে না। ধুর, মিমিরও খারাপ লাগছে, কিন্তু কি করার? বাচ্চাদের গার্ডিয়ানরা প্রচুর কড়া। একদিন পড়াতে না গেলে হয়তো বাদ দিয়েই দেবে। তবুও না হয় তানের জন্য হাতে পায়ে ধরে 2 দিন ছুটি নেবে। মিমি বলল, তোর হলুদের দিন আর বিয়ের দিন আমাকে ঠিক পেয়ে যাবি। এবার তো হাস একটু। তবুও তানিয়া হাসে না। মিমি কিছু একটা ভেবে তানিয়াকে সুরসুটি দেওয়া শুরু করলো। তানিয়া না চাইতেও হাসি দিল, বলল, উফ মিমু, কি করছিস? ছাড়। মিমি থেমে যায়, হেসে বলল, এই তো মুখে হাসি ফুটেছে তানি। বিয়ে তো আর বেশি দিন সময় নেই, 15 দিনে জমিয়ে প্রেম কর, আর জিজুর সাথে আমার আলাপ করাবি না? তা তো করবই। বেটা আজ দেখা করতে চেয়েছে, তোকেও নিয়ে যাব। মিমি নাকচ করে বলল, আরে না, তোরা একান্তে টাইম পাস করবি, সেখানে আমি যে কি করব? আমি কিচ্ছু জানি না, তুই যাবি মানে যাবি। ওই লুচ্চু বেটার সাথে আমি মোটেও একা দেখা করব না। মিমি হার মেনে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। তোর জেদের কাছে আমি সব সময় হেরে যাই। মিমির কথা শুনে তানিয়া ফিক করে হেসে দিল। হাসলো মিমিও। অফিসে প্রবেশ করার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল সকলে। যে যার মতো সালাম দিচ্ছে, কেউ গুড মর্নিং বলছে। ব্যক্তিটি গম্ভীর মুখে জবাব দিয়ে এগিয়ে যাচ্ছে নিজের কেবিনের দিকে। গম্ভীর চেহারার দিকে তাকালে যে কারুরই হাঁটু কাঁপবে। এরই মধ্যে এক মেয়ে স্টাফ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাকে। সে মেয়েটির সামনে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে এত মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দিলে বেশি খুশি হব।
মেয়েটি হকচকিয়ে গেল, মাথা নিচু করে নিল। সবার সামনে এভাবে বলায় ভীষণ লজ্জা পেল সে। ব্যক্তিটি মুখে গম্ভীর্যতা বজায় রেখে নিজের কেবিনে যেয়ে বসলো। সব স্টাফরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ব্যক্তিটি তাদের আশেপাশে থাকলেই তাদের শ্বাস গলায় আটকে থাকে, যেমনটা বাঘের সামনে তার শিকার কাঁপে। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফালতু কাজে টাইম ওয়েস্ট করলে আর উপায় থাকবে না। ব্যক্তিটি কেবিনে বসেই কাজে মনোযোগ দিল। সে কাজে হেলাফেলা মোটেও পছন্দ করে না। সে নিজে যেমন কাজ করতে ভালোবাসে, অন্যদের দিয়েও তেমন কাজ করায়। ব্যস্ত ভঙ্গিতে ল্যাপটপে কিছু টাইপ করছে সে। এরই মধ্যে দরজায় নক পড়ল। সে না তাকিয়েই প্রবেশ করার অনুমতি দিল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেঘ। চেয়ারে ধপ করে বসে পড়ল, মুখে লেগে আছে হাসি। সে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কি করছো ভাইয়া? লোকটা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, পরোটা খাচ্ছি, তুই কি খাবি? মেঘ আশেপাশে তাকিয়ে কোথাও পথটা খুঁজে পেল না। বুঝলো তার ভাই টেরা জবাব দিয়েছে। তার ভাইয়ের স্বভাবই এমন। কাজ করছি মেঘ, কিছু বলার থাকলে বল। মেঘ মুখ কুঁচকে ল্যাপটপ অফ করে দিল, বলল, এত কাজ করো কেন ভাইয়া? আমাকে দেখো একদম রিল্যাক্স। তুমিও তো একটু কাজ সাইডে ফেলে আমার সাথে থাকতে পারো। লোকটা চেয়ারে পিঠ থেকে আরাম করে বসে বলল, কাইফ খানের কাছে কাজের উপরে কিছুই না, সে কাজ করতে ভালোবাসে। এখন বল, কি বলতে এসেছিস? মেঘ থমথমে মুখে বলল, আমি কি প্রয়োজন ছাড়া আসতে পারি না নাকি? এভাবে বলতে পারলে। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি, তো কি বলবি ফটাফট বলে ফেল। আমাকে কাজ করতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে আগামীকাল, সব ঠিক করতে হবে। আর আমার সাথে তুইও থাকবি। মেঘ চোখ বড় বড় করে চেঁচিয়ে বলল, কি? আমি কেন? আমার সাথে থেকে থেকেই তোকে শিখতে হবে। তুই থাকবি ব্যাস। বিয়ে যখন করছিস তখন কাজও শিখতে হবে নাকি? মেঘ হতাশ শ্বাস ফেলল। তার ভাই আসলে কাজ ছাড়া কিছুই বোঝে না। সে বলল, আচ্ছা থাকবো, আর আজ আমার সাথে একটু বের হতে হবে ভাইয়া। কায়েব ভ্রু কুঁচকে বলল, কেন, কোথায় যাবি? আজ তানিয়ার সাথে তোমার পরিচয় করে দেব। না বলবে না কিন্তু ভাইয়া। আমার অনেক কাজ আছে মেঘ, আমি না হয় অন্য কোনো দিন আলাপ করে নেব। মেঘ মুখটা কাদো কাদো করে বলল, নিজের একমাত্র ছোট ভাইয়ের কথা তুমি রাখবে না ভাইয়া? কেউ আমাকে ভালোবাসে না, তুমিও আমাকে ভালোবাসো না। আজ নিজের ভাইয়ের থেকে তোমার কাছে তোমার কাজ বড় হয়ে গেল। এই দুঃখ আমি রাখি কোথায়? কায়েব বিরক্তিতে মুখ কুঁচকাল। তার ভাই এত ড্রামা করে কিভাবে? সে এত কাজ ভালোবাসে, তার ভাই এক নম্বরের কাজ চোর। কথা কথা শুরু হবে তার ইমোশনাল ড্রামা। কায়েব থমকে উঠে বলল, ড্রামা বন্ধ কর মেঘ, বাচ্চাদের মতো কাজ করিস কেন? মেঘ মুখ কালো করে বসে রইল। কায়েব সেদিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে আমি যাব, হ্যাপি? মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানতাম তুমি আমাকে কখনো বারণ করতেই পারবে না। মুখটা এগিয়ে নিয়ে বলল, আর ভাইয়া, আমি তোমার আগে বিয়ে করছি, তোমারও উচিত বিয়েটা করে নেওয়া। আমি ছোট ভাই হয়ে বড় ভাইকে আগে চাচ্চু ডাক শোনাবো? ব্যাপারটা কেমন হবে? লোকে কি বলবে আমাকে তুমি বিয়ে করে নাও, আর আমাকে চাচ্চু ডাক শোনাও। মেঘের কথা শুনে কায়েব চোখ রাঙিয়ে তাকালো, বলল, বড় ভাইয়ের সাথে এসব বলিস, লজ্জা করে না? আমি বিয়ে নিয়ে ইন্টারেস্টেড নই তোর মতো। যা কাজ কর গিয়ে, সময় হলে আমাকে ডেকে নিয়ে যাস। এক্ষুনি চোখের সামনে থেকে সর। মেঘ লম্বা শ্বাস নিয়ে বলল। আজকাল ভালো কথার দাম নেই। মেঘ কেবিন থেকে বের হয়ে গেল। কায়েব তার ভাইয়ের নাটকীয়তা দেখে মৃদু হাসলো, অতঃপর আবারও কাজে মনোনিবেশ করলো। ভার্সিটি শেষ করে মিমি ও তানিয়া একটা রেস্টুরেন্টে গেল। এখানেই নাকি মেঘ আসবে। মিমি তানিয়ার ওপর খুবই বিরক্ত। এতবার করে বলল যে সে যাবে না, তাও তানিয়া টেনে হিচড়ে নিয়ে গেল। ওরা একটা টেবিলে গিয়ে বসলো। মিমি জিজ্ঞেস করলো, কি রে তানি, জিজু কখন আসবে? এই তো এখনই চলে আসবে। আচ্ছা একটা কাজ করি, ও আসার আগে আমরা কফি অর্ডার দিয়ে খেতে থাকি। আচ্ছা হাল। তানিয়া ওয়েটারকে ডেকে কফির অর্ডার দিল। কফি চলে আসলে দুজনেই চুপচাপ বসে তাতে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণ পর মিমির ফোন বেজে ওঠে। মা কল দিয়েছে। মিমি ফোন রিসিভ করে কানে ধরে। মা, তুই কোথায় মিমি? এই আমি তানির সাথে এক জায়গায় এসছি। কেন, কিছু কি হয়েছে?
আর বলিস না, রিহা পড়ে গিয়ে হাত পা কেটে এসেছে। এটাকে নিয়ে আমি কি করি বলতো? ঔষধ লাগাতে গেলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছে। মিমি আঁতকে উঠে বলল, বেশি কেটেছে নাকি মা? আমি এক্ষুনি আসছি। আরে না, তোর আসতে হবে না, যে কাজে গেছিস সেখানেই থাক। শোন মিমি। কথা শেষ হবার আগেই মিমি কল কেটে দিল। তানিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে মিমু? আমাকে বাড়িতে যেতে হবে তানি। রিহা নাকি পড়ে গিয়ে হাত পা কেটে গিয়েছে। তানিয়া মুখ কালো করে বলল, সে কি, তুই তাহলে চলে যাবি? সরি তানি, আমাকে যেতে হবে। মনটা কেমন করছে, ওকে না দেখা পর্যন্ত শান্ত হবে না। আমি জিজুর সাথে অন্য একদিন দেখা করব, প্রমিস। তানিয়ার মন খারাপ হলেও সে বলল, আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। মিমি তানিয়াকে জড়িয়ে ধরে বলল, রাগ করবি না কিন্তু একদম। জিজুর সাথে জমিয়ে প্রেম করবি, বুঝলি? তানিয়া হেসে মিমির মাথায় চাটি মারে। মিমি বাইরের দিকে অগ্রসর হয়। ফোনে কথা বলতে বলতে রেস্টুরেন্টে প্রবেশ করলো কাইফ। চেঁচিয়ে কথা বলছে সে। কাজে গাফিলতি তার পছন্দ নয়। তাদের একটা ব্রাঞ্চে কিছু সমস্যা হয়েছে, তাতে কাইফ ক্রোধে ফেটে পড়েছে এবং ফোনের অপর পাশের ব্যক্তিকে ঝাড়ি দিয়ে যাচ্ছে। আর ফোনের ওপাশের ব্যক্তি থরথর করে কাঁপছে। এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। আকস্মিক ধাক্কায় কাইফের হাত থেকে ফোন ছিটকে পড়ে গেল। কাইফ আগে থেকে রেগেছিল, এখন রাগটা সপ্তম আসমানে উঠল। তীব্র আক্রোশে সামনের ব্যক্তির গালে থাপ্পড় বসিয়ে দিল। মুহূর্তেই থমথমে হলো পরিবেশ। সবার দৃষ্টি এদিকেই নিবদ্ধ। মিমি গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। গালে চিনচিন করে ব্যথা করছে। সামান্য ধাক্কার জন্য তাকে থাপ্পড় খেতে হলো। অপমানে তার মাথা কাটা যাচ্ছে। ধাক্কা খেয়ে সরি বলারও সময় পেল না। রেস্টুরেন্টের সকলে ফ্রিতে মজা লুফে নিচ্ছে। কাইফ চেঁচিয়ে উঠল, ইউ স্টুপিড গার্ল, দিলে তো আমার ফোনটা নষ্ট করে। জানো তার দাম কত? চোখ দিয়ে দেখো না, তাহলে চোখ রেখে কি লাভ? দান করে দিলেই তো পারো। নাকি বড়লোক ছেলেদের দেখলে গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে? তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। মিমি দাঁতের দাঁত চেপে শুনছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। সে ভাবেনি এখানে এসে এইভাবে অপমানিত হতে হবে। কাইফের পেছন পেছন আসছিল মেঘ। ভাইয়ের এমন কাজ দেখে সে হতভম্ব। সে দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ালো। বলল, ভাইয়া কি করছো? উনি তো ইচ্ছে করে করেননি। আমি কিন্তু শুধু শুধু সিন ক্রিয়েট করছো। আর রেগে যাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো। তুই চুপ কর মেঘ, আমি কত ইম্পর্টেন্ট কথা বলছিলাম। আরে এই মেয়ে আমার ফোনটাই নষ্ট করে দিল। নিশ্চয়ই ইচ্ছে করে করেছে। এতক্ষণে তানিয়া মিমির পাশে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। মিমি আর সহ্য করতে পারল না। রাগে দুঃখে চেঁচিয়ে উঠল, ব্যাস মিস্টার, ব্যাস। অনেকক্ষণ আপনার কথা সহ্য করেছি, আর না। কি মনে করেন নিজেকে সিনেমার কোনো হিরো? আর তোমাদের মতো মেয়ে বলতে আপনি কি বোঝালেন? সবাইকে এক করে দেখবেন না মিস্টার। সবাই আপনার ভাবনার মতো নয়। আমি একটা ভদ্র ঘরের মেয়ে। ইচ্ছে করে কারোর সাথে ধাক্কা খাওয়া আমার স্বভাবের মধ্যে পড়ে না। আর আমি আপনার দামি ফোন নষ্ট করেছি, তাই না? মিমি নিজের গলা থেকে তার বাবার দেওয়া শেষ স্মৃতি চেনটা খুলে নিল। তানিয়া বাধা দিয়ে বলল, মিমি কি করছিস? এটা তো আঙ্কেলের। মিমি তানিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমাকে বাধা দিস না দানি। তানিয়া কিছু করার খুঁজে পেল না। সে জানে এই চেনটা মিমির জন্য কতটা দামি। মিমি কাইফের হাতে চেনটা দিয়ে বলল, এই নিন, আমার কাছে তো এখন টাকা নেই, তাই দাম দিতে পারলাম না। তবে এটা থেকে আপনার ফোনের দাম উঠে যাবে আশা করি। আর একটা কথা, কারোর সম্পর্কে না জেনে কথা বলা উচিত নয়। মিমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। তানিয়া পেছনে যেতে নিলে মেঘ তার হাত ধরে আটকে ফেলল। কাইফ এক পলক হাতে থাকা চেনটার দিকে তাকালো। সে কি কোনো ভুল করে ফেললো? রাখলে তার মাথা ঠিক থাকে না। তখন খুব রেগে থাকলেও এখন রাগটা কমে এসেছে আর তার মস্তিষ্ক কাজ করছে। সে বুঝতে পারল কাজটা মোটেও ভালো হলো না। মেঘ বিষণ্ণ গলায় বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? মেয়েটার কিন্তু কোনো দোষ ছিল না। ইস, কেমন কাঁদতে কাঁদতে চলে গেল। কাইফ চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই ভেসে উঠল মিমির কান্নায় ভেজা চোখ দুটো। কাইফ মেঘকে কিছু না বলে চেনটা মুঠোয় চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মেঘও তাকে পিছু রাখলো না।
কায়েব চলে যাওয়ার পর মেঘ চেঁচিয়ে বলল, সব ড্রামা শেষ, এখন যে যার কাজ করতে পারেন। সকলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মেঘ তানিয়াকে টেনে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। তানিয়া বিরক্ত হয়ে বলল, আমাকে ওর সাথে যেতে দিলেন না কেন? না জানি মেয়েটা কষ্ট পেয়েছে। মেঘ তানিয়ার দিকে তাকিয়ে বলল, কষ্ট পেয়েছে না? তাকে একা ছেড়ে দেওয়াই ভালো। তুমি যে কি করবে? আর মেয়েটা তোমার কি হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড, আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? মেঘ তানিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মন খারাপ করো না, আমি শালিকার সাথে অন্য একদিন আলাপ করব, আর আমার ভাইয়ার হয়েও সরি বলে দেব। হ্যাপি ম্যাডাম? তানিয়া মুচকি হেসে মাথা নাড়ালো। মেঘও হেসে ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল মিমি। তার কষ্ট হচ্ছে খুব। তার বাবার দেওয়া চেনটা সে কাইফের হাতে তুলে দিয়ে আসলো। না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে। আজ বাবা থাকলে নিশ্চয়ই এমনটা হতো না। বাবা নেই বলেই তো সে কত অসহায়। টিউশনি করিয়ে সংসার চালাতে হয়। ছোট বোনটাও টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ চালায়। তার বাবার হঠাৎ মৃত্যুতে সব থমকে গিয়েছিল। আত্মীয় স্বজন কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মিমি নিজের সংসারের হাল ধরলো, সাথে তার বাবার রেখে যাওয়া কিছু টাকায় তারা জীবন চালিয়ে যেতে সক্ষম হলো। ভালো মানুষের মুখোশ পরা আত্মীয়দের আসল রূপ তারা দেখেছে। এখন তারা কাউকে বিশ্বাস করে না, কারোর উপর নির্ভর করে না। মিমি মনে মনে ভেবে নিল যে সে চাকরি খুঁজবে এবং সংসারের ঢাল হয়ে দাঁড়াবে। বোনকেও সে কষ্ট থেকে মুক্ত করবে। সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তার বোন, নিশ্চয়ই তার খুব কষ্ট হয়। মিমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাড়ির সামনে নেমে সে ভাড়া মিটিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। অন্যায় ভালো করে চোখ মুছে নিয়ে দরজায় নক করলো। মিমির মা মিসেস মুক্তা দরজা খুলে দিলেন। মিমি প্রবেশ করে বলল, ওষুধ লাগাতে পেরেছো মা? মিসেস মুক্তা হতাশ হয়ে বললেন, সে ক্ষমতা কি আমার আছে? তুই যে দেখ কিছু করতে পারিস কিনা। মিমি ব্যাগটা সোফায় রেখে রিহার কাছে গেল। রুমে গিয়ে দেখলো রিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। মিমি কাছে গিয়ে তাকে ডাকলো, রিহু। রিহা চোখ মেলে তাকালো। মিমি ফার্স্ট এড বক্স এনে রিহার পাশে বসে বলল, কিভাবে পড়ে গেলি? আর ব্যথা পেয়েছিস তো ঔষধ লাগাসনি কেন? আপু, ওষুধ লাগালে খুব চলে। চুপ! ঔষধ না লাগালে ব্যথা কমবে না, আরো বাড়বে। আমি আস্তে করে লাগিয়ে দিচ্ছি। মিমি খুব যত্ন সহকারে রিহার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিল। অতঃপর বলল, এবার বল, কিভাবে পড়ে গেলি? আপু, আমি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা সাইকেল এসে ধাক্কা দিল। আমি ওর টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেলাম। মিমি রিহার কথা বলার ধরন দেখে হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজ এরপর থেকে আরো সাবধানে চলাফেরা করবি। এখন বিশ্রাম কর। আচ্ছা। মিমি রুম থেকে বের হয়ে মায়ের সামনে পড়ল। মিসেস মুক্তার চোখ গেল মিমির গালে, লাল হয়ে আছে। তিনি এগিয়ে এসে মিমির গালে হাত রেখে বললেন, এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? মিমি হকচকিয়ে আমতা আমতা করে বলল, বাইরে প্রচুর রোদ মা, তাই হয়তো লাল হয়ে আছে। মিসেস মুক্তার কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না। তিনি মিমির গলার দিকে তাকিয়ে দেখলেন তার বাবার দেওয়া চেনটা নেই। তিনি অবাক হলেন। মিমি তার বাবার দেওয়া চেন কখনো কাছছাড়া করেনি। তিনি বললেন, মিমি, চেনটা কই? মায়ের কথায় মিমি পুনরায় হকচকিয়ে গেল। বলল, খুলে রেখেছি মা, যদি হারিয়ে যায়। কিন্তু তুই তো। মিমি মিসেস মুক্তাকে থামিয়ে দিয়ে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিমি নিজের রুমে চলে গেল। মিসেস মুক্তা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভাঙলো মিমির। নামাজ আদায় করে ভাবলো বাইরে থেকে একটু হেঁটে আসা যাক। যেই ভাবা সেই কাজ। মিমি গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে বের হয়ে গেল। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মিমি। মুগ্ধ হয়ে সে সকালের প্রকৃতি দেখছে। সকালের নিরিবিলি পরিবেশ তার খুবই ভালো লাগে। তার মতোই অনেকে হাঁটতে বের হয়েছে।
তার থেকে একটু দূরে বয়স্ক একজোড়া দম্পতি হেঁটে যাচ্ছে। মিমি তাদের দেখে হাসলো। দৃশ্যটা তার কাছে মনোমুগ্ধকর লাগলো। কিছুক্ষণ হাঁটার পর মিমির মনে হলো কেউ তাকে ডাকছে। সে পিছু ফিরে তাকালো। সেদিনের লোকটাকে দেখে মিমি ভুরু কুঁচকালো। পরক্ষণেই মুখ ফিরিয়ে হাঁটা শুরু করলো। কায়েব দৌড়ে এসে মিমির সামনে এসে দাঁড়ালো। মিমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, কি সমস্যা? আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? কায়েব লম্বা শ্বাস নিয়ে বলল, আমি যে আপনাকে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছেন না? কানটা কি বাড়িতে রেখে এসেছেন? আমি অপরিচিত লোকেদের সাথে কথা বলি না, আর আমার মতো গায়ে পড়া মেয়েদের সাথে আপনারও কথা বলা উচিত নয়। কায়েব বুঝলো মেয়েটা তাকে খোঁজা দিচ্ছে। সেদিনের জন্য কায়েব অনুশোচনায় ভুগছে, তাই অনেক দিন ধরে তাকে সরি বলবে বলে ঠিক করেছে। যে সরি শব্দ কায়েব খানের ডিকশনারিতে নেই। এমনকি মিমির সম্পর্কে জানার জন্য সে তানিয়ার সাথে যোগাযোগ করেছে। এখন মিমির কথা শুনে রাগছটা কায়েবের সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে ধমকে উঠে বলল, এই মেয়ে আজে বাজে কথা বলছেন কেন? আমি কিছু বলতে এসেছিলাম। কিন্তু আমি শুনতে ইচ্ছুক নই। বড়লোকের ছেলেদের সাথে আমি খুব কম কথা বলি। বলেই মিমি হাঁটা ধরলো। কায়েবের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে তো খুবই বেয়াদব। কিভাবে মুখের উপর কথা বলে চলে গেল। কায়েব জোরে জোরে শ্বাস নিয়ে দৌড়াতে লাগলো। আর জগিং করতে এসে মিমির সাথে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ায় সে ভেবেছিল সরি বলবে, কিন্তু এখন সে চিন্তা সম্পূর্ণ মাথা থেকে বাদ দিয়ে দিল। এই বেয়াদব মেয়েকে সে কখনো সরি বলবে না, কথাই বলবে না। আর সরি তো দূরে থাক। সে গাড়ির কাছে গিয়ে গাড়িতে বসে বাড়ির দিকে অগ্রসর হলো। সে গাড়ি নিয়ে মিমিদের এলাকায় এসেছিল। তানিয়ার কাছ থেকে সকল তথ্য সংগ্রহ করেছে সে। আফসোস, মিমিকে চেনটা ফেরত দেওয়া হলো না। হ্যালো, এই মিমু, সরি ইয়ার। কি আশ্চর্য! সরি বলছিস কেন বারবার? তুই আবার কি করলি? না মানে সেদিন তোকে অপমানিত হতে হলো না, সব আমার জন্য। সরি। কি আবোল তাবোল বলছিস? তোর দোষ কেন হবে? ভুল আমারই ছিল। না মানে আসলে ওই লোকটা না, মেঘের বড় ভাই কাইফ খান। মিমি বিস্ফোরিত কণ্ঠে বলল, কি? হ্যাঁ রে, বিশ্বাস কর, উনি ইচ্ছে করে করেননি। রাগচটা মানুষ তো, আগে থেকেই রেগেছিল। সেই রাগ তোর ওপর ঝেড়ে দিয়েছে। মেঘ বলেছে তোর সাথে দেখা হলে ওর ভাইয়ের হয়ে সরি বলবে। জিজুকে সরি বলতে হবে না, আমি ওসব কথা ভুলে গিয়েছি। সত্যি তো? আমি কিন্তু আবারও সরি বলছি। এবার কিন্তু তুই মার খাবি। ফোন রাখ আর জিজুর সাথে প্রেমালাপ কর, পাজি মেয়ে। আচ্ছা ঠিক আছে, মেঘ কিন্তু তোর সাথে আলাপ করতে চেয়েছে। খুব শীঘ্রই দেখা করিয়ে দেব। ওকে দিস, এখন রাখছি, বাই। বাই। তানিয়া কল কেটে দিল। মিমিকে সে কায়েব সম্পর্কে কিছুই বলল না। কায়েব যে তার কাছ থেকে মিমির সকল তথ্য সংগ্রহ করেছে। মেঘের বড় ভাই বলে তানিয়া না বলতে পারেনি, গড়গড় করে সব বলে দিয়েছে। কায়েব তাকে এও বলেছে সে যেন মিমিকে কিচ্ছু না বলে। তানিয়া ভেবেছিল মিমি তার উপর রাগ করে থাকবে, কিন্তু মিমির কথা শুনে সে স্বস্তি বোধ করেছে। ভার্সিটি শেষে মিমি আর তানিয়া দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। সে তানিয়াকে দেখে হাত নাড়ালো। তানিয়া জোরপূর্বক হেসে হাত নাড়ায়। দাঁতে দাঁত চেপে মিমির কানে কানে বলল, দেখেছিস ব্যাটা কেমন আমার পেছনে পড়ে আছে? ভার্সিটিতেও চলে এসেছে। ইচ্ছে করে ইট ছুঁড়ে 24 পাটির দাঁত ফেলে দেই, লুচ্চা একটা। মিমি তানিয়ার মাথায় চাটি মেরে বলল, এসব কেমন কথাবার্তা তানি? কদিন পর ওনার সাথে তোর বিয়ে আর তুই এভাবে বলছিস? আচ্ছা জিজু এখন তোর দিকে না তাকিয়ে যদি অন্য মেয়ের দিকে তাকায় তাহলে? তানিয়া চোখ বড় বড় করে বলল, ব্যাটার চোখ তুলে আমি মার্বেল খেলবো, একবার তাকিয়ে দেখুক শুধু। মিমি খিলখিল করে হেসে উঠল। তানিয়া পারেও বটে, ভাবতে এমন করে যে মেঘকে তার দু চোখে সহ্য হয় না, অথচ অন্য মেয়েদের দিকে তাকালে তার চোখ তুলে নেবে বলেছে। তানিয়া মিমির হাসি দেখে মুখ গোমড়া করে বলল, হাসবি না একদম, চল তো দেখি কি করতে এসেছে। তানিয়া মিমির হাত ধরে মেঘের দিকে এগিয়ে গেল। মেঘ একগাল হেসে বলল, হ্যাঁ, কি কথা হচ্ছিল দুজনের? কানে কানে ফুসুর ফুসুর। মিমি হেসে বলল, তেমন কিছু না জিজু। তারপর বলুন, কেমন আছেন আপনি? তোমার বান্ধবীকে ছেড়ে আমি একদমই ভালো নেই শালিকা।
যেদিন বউ করে নিজের ঘরে তুলতে পারবো সেদিন থেকেই ভালো থাকবো। মেঘের কথা শুনে তানিয়া লজ্জায় পড়ে গেল। মিমি মিটি মিটি হেসে তানিয়াকে খোঁচা দিল। মেঘ আবার বলল, তুমি কেমন আছো? আমি একদম ফার্স্ট ক্লাস আছি। সেদিন আমার ভাইয়া যা করেছে তার জন্য আমি সরি শালিকা, প্লিজ তুমি কিছু মনে করো না। মিমি ব্যস্ত হয়ে পড়ল। আরে জিজু, সরি বলবেন না প্লিজ, আমি ওসব ভুলে গিয়েছি। তাছাড়া আমারই দোষ ছিল। মেঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুমি আমাকে বাঁচালে গো শালিকা। শালিকার রেগে মানে বউ রেগে, তুমি রেগে নেই তার মানে বউ রেগে নেই। মিমি হাসলো। নিঃসন্দেহে মেঘ একজন চমৎকার মানুষ। তানিয়া মেঘকে রাগ দেখিয়ে বলল, এত বউ বউ করছেন কেন? বউ হয়নি এখন আপনার। মেঘ চোখ টিপ দিয়ে বলল, হয়নি, কিন্তু হতে আর কতক্ষণ, তাই আগে থেকেই বলে প্র্যাকটিস করছি। তানিয়া মুখ বাঁকালো। মেঘ মিমির দিকে তাকিয়ে বলল, চলো তাহলে শালিকা কোথাও থেকে ঘুরে আসি। মিমি নাকচ করে বলল, সরি জিজু, আমি যেতে পারবো না। আমাকে একটা বাচ্চাকে পড়াতে যেতে হবে। আজ থেকেই শুরু করব, না গেলে সমস্যা হয়ে যাবে। আপনি তানিকে নিয়ে যান, আমি অন্য দিন যাব। ওকে, তুমি যখন যেতে পারবে না তখন আর কি করার। তানিয়া চলো তাহলে আমরা যাই। তানিয়া মিমির দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ। মিমি মুচকি হেসে মাথা নাড়ায়। মেঘ বিদায় নিয়ে তানিয়াকে নিয়ে গাড়িতে করে চলে যায়। মিমিও রিক্সা ধরে নতুন টিউশনের উদ্দেশ্যে রওনা দেয়। 5 তলা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মিমি। সে ঠিকানায় আরেকবার চোখ বুলিয়ে নিল। দারোয়ান মিমিকে জিজ্ঞেস করলেন, আপনি কার সাথে দেখা করতে এসেছেন? দারোয়ানের কথায় মিমি চোখ তুলে তাকালো। বয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে। মিমি বলল, আমি 3 তলার একটা বাচ্চাকে পড়াতে এসেছি চাচা। বাচ্চার মায়ের নাম ঈশানী। দারোয়ান বোধহয় চিনলেন। তিনি বললেন, আপনি এখানে দাঁড়ান, আমি শুনে আসছি। মিমি মাথা দোলালো। আশেপাশে দেখতে লাগলো। এই বিল্ডিং এর পাশে আরো বিল্ডিং আছে। এখানে নিশ্চয়ই ভালো পরিবারের লোকজন থাকে। তার ভাবনার মাঝে দারোয়ান ফিরে হাসলেন। হেসে বললেন, ঈশানী ম্যাডাম আপনাকে উপরে যেতে বলেছে। মিমি মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ চাচা। মিমি 3 তলার দিকে চলল। সেখানে আগে থেকে দরজা খোলা ছিল এবং ঈশানী দাঁড়িয়ে ছিল। মিমি তাকে সালাম দিল। সে হাসি মুখে সালামের জবাব দিয়ে বলল, এসো ভেতরে আসো। মিমি ভেতরে প্রবেশ করলো। ফ্ল্যাটটা খুবই সুন্দর করে সাজানো, দামি আসবাবপত্র দিয়ে। ঈশানী একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওটাই নিশানের রুম, ও ওখানেই আছে। তুমি আগে ওকে পড়িয়ে নাও, তারপর না হয় আমরা আলাপ করব। মিমি মুচকি হেসে বলল, ঠিক আছে। মিমি নিশানের রুমের দিকে অগ্রসর হলো। রুমে প্রবেশ করে দেখলো চেয়ারে পরিপাটি হয়ে বসে আছে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা ছেলে। সে খাতায় কিছু একটা করছে। মিমি এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। ছেলেটা তাকে দেখে চোখ গোল গোল করে তাকালো। মিমির হাসি পেলেও তা চেপে রাখলো। বলল, তোমার নাম কি? ছেলেটা মুখ কুঁচকে বলল, তোমাকে বলবো কেন? বড় মামা বলেছে অপরিচিত কাউকে নাম বলা যাবে না। তুমি যদি ছেলেদেরা হও তাহলে আমি বলবো না। মিমি ভেবা চাকা খেয়ে তাকালো। পুচকে ভালোই শেয়ানা। ভাবলো কেশেন মহান বড় মামা। হাসার চেষ্টা করে বলল, আচ্ছা তাহলে আমরা আগে পরিচিত হইনি? আমি যদি আমার নাম বলি তাহলে তোমার নাম বলবে তো? নিশান মাথা হেলিয়ে বলল, হ্যাঁ বলবো। বলো তোমার নাম কি? আমার নাম মারিশা আহমেদ মিমি। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, আর আমি তোমাকে পড়াতে এসেছি। এবার তুমি বলো। নিশান হেলতে দুলতে বলল, আমার নাম নিশান চৌধুরী। আমি ক্লাস 1-এ পড়ি। আর আমি তোমার কাছে একদম পড়বো না। তুমি চলে যাও, আমার পড়তে একদম ভালো লাগে না। পড়ালেখা পচা। মিমি পড়েছে মহাজালায়। এ ছেলে তো বেশ দুষ্টু। একে দাগে আনতে গেলে অনেক বেগ পেতে হবে। মিমিকে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে। সে ফোঁস করে শ্বাস ফেলে বলল, আচ্ছা পড়তে হবে না, আমরা গল্প করব, খেলবো, ছবি আঁকবো, ঠিক আছে? তাহলে তুমি থাকতে পারো। আগে যে কাকুটা আসতো সে একদম ভালো না, শুধু আমাকে পড়তে বলতো। আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? তোমার যেটা ইচ্ছে সেটা বলে ডাকো, আমার কোনো সমস্যা নেই।
নিশান গভীরভাবে কিছু ভাবার ভঙ্গি করে বলল, তুমি না দেখতে একদম মিষ্টির মতো। আমি তোমাকে রসমালাই বলে ডাকবো। রসমালাই আমার খুব ভালো লাগে। বড় মামা আমাকে এনে দেয় সব সময়, ছোট মামাও দেয়। মিমির চোখ যেন বেরিয়ে আসবে, সে মিষ্টির মতো দেখতে। এই ছেলে বলে কি? জীবনে প্রথম সে এমন কথা শুনলো। মিমি নিজেকে সামলে মুচকি হেসে সম্মতি দিল। সে নিশানকে আর পড়ার কথা বলল না, বিভিন্ন গল্প বলল, খাতায় ছবি এঁকে দিল। নিশানও খুব খুশি হলো। সময় শেষে নিশান দৌড়ে মায়ের কাছে চলে গেল। মিমিও পেছন পেছন বের হয়ে আসলো। নিশানির কোলে উঠে বলল, মামা, রসমালাই না খুব ভালো। আমাকে গল্প বলেছে, ছবি আঁকা শিখিয়েছে। তাকে প্রতিদিন আসতে বলবে। আমার তাকে খুব পছন্দ হয়েছে। ঈশানী অবাক হয়ে বলল, রসমালাই? হ্যাঁ, আমি ওনার নাম রসমালাই দিয়েছি। ভালো হয়েছে না? ঈশানী মাথা নাড়িয়ে নিশানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি আর তোমার নাম আজব নাম হয়েছে। নিশান কিছু না বলে একগাল হেসে দৌড়ে আবার খেলতে চলে গেল। ঈশানী মিমিকে সোফায় বসতে বলে নিজেও বসে চায়ের কাপ এগিয়ে দেয়। মিমি বলল, এসবের কি দরকার ছিল আপু? আরে নাও তো, এতক্ষণ ওকেই তো সামলালে, এখন কিছু খেয়ে নাও। আর তোমাকে তুমি করে বলছি বলে আবার কিছু মনে করো না যেন। আরে না না আপু, আমি কিছু মনে করছি না। মিমি চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল। ঈশানী বলল, তোমাকে খুব জ্বালিয়েছে তাই না? আসলে ও খুব দুষ্টু। তার ওপর বাবা আর মামাদের আদর পেয়ে আরো দুষ্টু হয়েছে। মামারা তাকে মাথায় করে রাখে। দেখো না তোমাকে কেমন রসমালাই বানিয়ে দিল। মিমি হেসে বলল, থাক না আপু, বাচ্চারা একটু দুষ্টু হবেই। তাছাড়া এই প্রথম আমাকে কেউ নিকনেম দিল। আমার খুব পছন্দ হয়েছে নামটা, ইউনিক নেম। নিশানের ফ্রেন্ডের মায়ের কাছ থেকে আমি তোমার খোঁজ পেয়েছি। তিনি বলেছিলেন তুমি বাচ্চাদের খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো। এখন নিজে চোখে দেখে নিলাম। আগে 2-3টা টিচার পাল্টানো হয়ে গেছে, কেউ তাকে পড়াতে পারে না। তুমি পেরেছো, এখন আমি চিন্তামুক্ত হলাম। মিমি মৃদু হাসে। এখানে আসার পর থেকে সে আর কাউকে দেখতে পায়নি। এখানে কি আর কেউ থাকে না? মিমি কৌতূহল দমাতে না পেরে বলল, আচ্ছা আপু, এখানে আপনারা একা থাকেন? হ্যাঁ, আমরা 3জন থাকি। আমি, নিশান আর আমার হাজবেন্ড। আর আমার শ্বশুর শাশুড়ি সবাই গ্রামে থাকেন। তারা মাঝে মাঝে এসে ঘুরে যান, আমরাও মাঝে মাঝে গ্রামে যাই। আচ্ছা আপু, আমি তাহলে রোজ বিকেলে এসে নিশানকে পড়িয়ে যাব। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে, কিন্তু তুমি তো কিছুই খেলে না। আচ্ছা, চা খেয়েছি তো আপু, পরে একদিন খাবো। আসি। মিমি বিদায় নিয়ে বের হয়ে গেল। আরো একটা টিউশনি পেয়ে মিমির বড় উপকার হলো। নিজের পড়ালেখা সহ সে বোনকেও কিছু দিতে পারবে। আর খুব শীঘ্রই একটা চাকরির খোঁজ করতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। রাতে খাবার টেবিলে সকলে বসে আছে। সার্ভেন্ট এসে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আজমল খান মুখের সামনে খবরের কাগজ ধরে রেখেছেন। তিনি গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন। তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে মিসেস রীতা তার সামনে থেকে খবরের কাগজ কেড়ে নিলেন। আজমল খান চেঁচিয়ে উঠলেন, আরে, কাগজটা নিয়ে নিলে কেন? কত গুরুত্বপূর্ণ একটা খবর পড়ছিলাম জানো, তাড়াতাড়ি দাও। মিসেস রীতা মাথা দুপাশে নাড়িয়ে বললেন, একদমই না, এখন খাবার সময়, তোমার খবরের কাগজ পড়ার সময় নয়। তাছাড়া এই খবরের কাগজ তুমি সকালে একবার পড়েছ, এক কাগজ কয়বার পড়া লাগে বলো তো? মুখস্থ করে পরীক্ষা দেবে নাকি? খবরের কাগজ যে এত পড়ো, জীবনে স্কুল কলেজের বই এত পড়েছো বলে মনে হয় না। আজমল খান মুখ গোমরা করে বললেন, তুমি আর কি বুঝবা খবরের কাগজ পড়ার মজা? আর স্কুল কলেজে আমি টপার ছিলাম। মিসেস রীতা মুখ বাঁকিয়ে বললেন, আমার বোঝারও দরকার নেই কেমন টপার ছিলে, তা তোমার সার্টিফিকেট দেখে আমার জানা হয়ে গিয়েছে। সব তো টেনে টুনে পাস। এখন চুপচাপ খাবে, নইলে এই খবরের কাগজ কিভাবে গায়েব করতে হয় তা আমার খুব ভালো জানা আছে। আজমল খান দমে গেলেন।
মিসেস রীতা যখন বলেছে তখন তার কথা না শুনলে ঠিকই খবরের কাগজ হাওয়া করে দেবেন, আর তিনি খবরের কাগজ না পড়ে থাকতে পারবেন না। এটা তার এক ধরনের নেশা বলা চলে। তিনি বললেন, তোমার কথা মেনে নিলাম, তবে সময় আমারও আসবে। মিসেস রীতা স্বামীর কথায় পাত্তা দিলেন না। মেঘ মিটি মিটি হেসে বলল, আমিও তোমার সাথে আছি চাচ্চু, তোমার সময় একদিন ঠিকই আসবে। আজমল খান স্ত্রীর দিকে ইশারা দিয়ে বোঝালেন যে তিনি এক নন, তার সাথে মেঘও আছে। তিনি বেশ একটা ভাব নিলেন। মিসেস রীতা মিষ্টি সুরে মেঘকে বললেন, বাবা মেঘ, কতদিন পর বিয়ে করছিস না? তোর বউ থাকবে আমার দলে, তখন কি হবে? মুহূর্তে মেঘের মুখ চুপসে গেল। তার বউ নিয়ে টানাটানি সে মোটেও সহ্য করবে না। ধুর, কোথাকার কোন চাচ্ছু, তার বউ আগে। মেঘ মেকি হেসে বলল, আমার সুইট ছোট মা, আমি তো সব সময় তোমারই দলে। চাচা তুমি যাও তো, আমি তোমার কোনো কাজে তোমার সাথে নেই। আজমল খান হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে যেই বউয়ের কথা শুনলো অমনি পল্টে খেল। আজমল খান অবাক কণ্ঠে বললেন, মেঘ, তুই এখন থেকে বউয়ের কথা শুনে আমাকে একা ছেড়ে দিচ্ছিস? বউয়ের তো বলবি আপনি কে? আমি তো আপনাকে চিনি না। শত্রু সবই আমার শত্রু। মিসেস রীতা ও মেঘ মুখ চেপে হাসলো। পাশ থেকে আজমল খান মুচকে হাসেন। তার হাসি খুশি পরিবার দেখে তিনি স্বস্তি পান। তার স্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতো। সব ঠিক থাকলেও তার বড় ছেলে রাগচটা এবং গম্ভীর। বড় ছেলেকে নিয়ে তার চিন্তা হয়। বিয়ের বয়স হয়ে গেলে কিন্তু বিয়েতে তার কোনো আগ্রহই নেই, অথচ তার ছোট ছেলে বিয়ে করে নিচ্ছে। তাছাড়া কে বা পারবে অমন রাগী ছেলেকে সামলাতে? ভেবে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এরই মাঝে কায়েব বাড়িতে প্রবেশ করলো। মেঘ তাকে দেখে বলে উঠল, ওই তো ভাইয়া এসে গিয়েছে। সবাই এক পলক সেদিকে তাকালো। মিসেস রীতা বললেন, কাইফ, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। কাইফ মাথা নাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে গেল। কিছুক্ষণ পর নেমে আসলো, চেয়ার টেনে টেবিলে বসে পড়ল। মিসেস রীতা তাকে খাবার সার্ভ করে দিলেন। আজমল খান খেতে বললেন, টানা কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বি, কিছুদিন বিশ্রাম কর, আমরা তো আছি। তাছাড়া মেঘের বিয়ে, ওকে একটু সময় দে। কাইফ খেতে খেতেই জবাব দিল, আমি ঠিক আছি চাচ্চু, মেঘ বাচ্চা ছেলে না যে ওকে সময় দিতে হবে, আর কাজে অবহেলা আমি পছন্দ করি না। সকলে দীর্ঘশ্বাস ফেলে। তারা জানে কায়েবকে বুঝিয়ে কোনো লাভ নেই। মিসেস রীতা আমতা আমতা করে বললেন, মেঘ, তোর আগে বিয়ে করে নিচ্ছে, এবার অন্তত তুই বিয়ে নিয়ে ভাব। ভাববো ছোট মা, আমার সময় হলে তোমাদের জানাবো এবং বিয়েও করব, চিন্তা করো না। এখন মেঘের বিয়েটা হোক। মেঘ মজা করে বলল, ভাইয়া, আমার যদি কোনো শালিকা থাকতো তাহলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম, তারপর আমরা হতাম এক বাড়ির জামাই। আহা, কি ভালোটাই না হতো। কিন্তু আফসোস, আমার বউয়ের কোনো বোন নেই। অতঃপর এমন একটা ভাব করলো যেন এই থেকে দুঃখজনক বিষয় পৃথিবীতে আর একটাও নেই। কাইফ বিরক্ত হয়ে বলল, তোর শালিকা আমার লাগবে না, আমি ঠিকই কাউকে খুঁজে নিতে পারবো। আর মানুষ যে এত বিয়ে পাগল হয়, তোকে তা না দেখতে জানতেই পারলাম না। কাইফের কথার বিপরীতে মেঘ দাঁত কেলিয়ে হাসলো। আজমল খান কাইফকে বলল, কাইফ শান্ত স্বরে বলল, আমি সবকিছু দেখে নেব বাবা, কোনো ঘাটতি থাকবে না। আচ্ছা বাবা। বলে কাইফ উঠে গেল। তার খাওয়া শেষ। এক এক করে সকলে উঠে নিজ নিজ রুমে চলে গেল। মিসেস রীতা সার্ভেন্টকে টেবিল গুছিয়ে রাখতে বলে নিজেও প্রস্থান করলেন। মামা জানো, রসমালাই খুব ভালো। কাইফ চোখ তুলে নিশানের দিকে তাকালো। তাকে পাশ থেকে উঠিয়ে কোলের উপর রেখে বলল, জানি তো সুপার হিরো, তুই রসমালাই খেতে খুব ভালোবাসো। আমি তো আজ নিয়ে আসিনি, আগামীকাল নিয়ে আসবো, কেমন? নিশান ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না মামা, এ রসমালাই না, তুমি দেখি কিছুই বোঝো না। কাইফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আজ আসবে তো, তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব। তোমার খুব ভালো লাগবে, দেখো সে খুব কিউট।
কায়েব কিছু বলল না। রসমালাই কি কোনো মানুষ? কোনো মানুষের নাম যে রসমালাই হতে পারে তা কায়েব আগে কখনো শোনেনি। আজ সে নিশানদের বাড়িতে এসেছে নিশানকে দেখতে। মাঝে মাঝে সে আসে। ঈশানী তার চাচ্চুর একমাত্র মেয়ে, তারই ছেলে নিশান, তাদের সকলের নয়নের মণি। ঈশানও তেমন মামা বলতে পাগল। কায়েব লাঞ্চ টাইমে অফিস থেকে চলে এসেছে। আজ বাকিটুকু সময় সে নিশানের সাথে কাটাবে বলে ঠিক করেছে। সাথে অবশ্য ল্যাপটপ এনেছে। নিশানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি তাহলে খেলো সুপার হিরো, আমি এখন একটু কাজ করব। আচ্ছা। নিশান খেলতে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। কায়েব ল্যাপটপ চালু করে কাজ করতে লাগলো। আজ মিমির দেরি হয়ে গিয়েছে। সে কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। ঈশানী এসে দরজা খুলে দিল। মিমিকে দেখে সে একগাল হাসলো। মিমি হালকা হেসে ভেতরে প্রবেশ করে বলল, সরি আপু, আজ একটু দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, যাও, নিশান রুমেই আছে। সে তো রসমালাই বলতে পাগল। রসমালাই কখন আসবে, রসমালাই কখন আসবে জিজ্ঞেস করতে করতে আমাকে পাগল করে ছেড়েছে। যাও। মিমি মুচকি হেসে দ্রুত পা চালিয়ে অগ্রসর হয়। দরজায় হাত দিয়ে ঠেলার আগেই তা খুলে গেল। মিমি যে এত দ্রুত ছিল যে তাল সামলাতে পারল না, হুমড়ি খেয়ে পড়ে গেল। মাথা শক্ত কোনো জায়গায় এসে ঠেকলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব কায়েব। সে রুম থেকে বের হচ্ছিল, এমন সময় তার উপর আক্রমণ হলো। মিমি মাথা তুলে পিটপিট করে তাকালো। কায়েবকে দেখে তার চোখ কপালে। সে চোখ বন্ধ করে আবার তাকালো, তাও কায়েবকে দেখতে পেল। কায়েব চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিশান তাদের এভাবে দেখে দৌড়ে তাদের কাছে এসে বলল, মামা তোমরা এটা কি খেলছো? আমিও খেলবো। নিশানের কথাই হুঁশ ফিরল তাদের। মিমি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মাথাটা ঝিমঝিম করছে। কারো বুক বুঝে এত শক্ত হয়, মাথা মনে হয় ফেটেই গেল। কায়েব উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আপনি? মিমি মুখ কুঁচকে বলল, হ্যাঁ আমি। আর আপনি? নিশান কায়েবের হাত ঝাঁকিয়ে বলল, মামা মামা তোমাকে রসমালাইয়ের কথা বলছিলাম না, এই হচ্ছে আমার রসমালাই। খুব ভালো জানো, আমাকে একটু পড়তে বলে না। আর রসমালাই এ হচ্ছে আমার বড় মামা। কায়েব এক পলক মিমির দিকে তাকালো। সে বুঝলো মিমি নিশানকে পড়াতে আসে, কিন্তু মিমিকে ঠিক কোন দিক দিয়ে রসমালাইয়ের মতো লাগে সেটা কায়েব বুঝলো না। সে মিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চিমছাম গড়নের, একেবারে রোগা পাতলা নয়, গায়ে 3 পিস জড়িয়ে রেখেছে। গাল দুটো একটু ফোলা ফোলা, আবার কেমন যেন লাল লাল হয়ে আছে। চোখের দিকে তাকাতেই কায়েবের দম বন্ধ অনুভূতি হলো। চোখের বর্ণনা করতে পারলো না। হুট করে মিমি তাকাতেই চোখাচোখি হলো। কায়েব লজ্জায় পড়ে চোখ সরিয়ে নিল। এতক্ষণ মিমিকে কিভাবে পর্যবেক্ষণ করছিল ভাবতেই নিজেকে ধিক্কার জানালো। সে নিজেকে সামলে নিশানকে বলল, তুমি তাহলে তোমার রসমালাইয়ের সাথে খেলো, আমি বাইরে যাচ্ছি। তারপর মিমিকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে রসমালাই। মিমি কোনা চোখে তাকালো। কায়েব হোক চকিয়ে গিয়ে গলা খাকারি দিল। আশ্চর্য, তার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মিমির চোখের দিকে তাকানোর পর থেকে তার ভীষণ অস্থির অস্থির লাগছে। সে বলল, মানে নিশানের রসমালাই, ওকে আজে বাজে কিছু শেখাবেন না, ভালো করে পড়ালেখা করাবেন। বলে কায়েব চলে গেল। মনে হলো যেন পালিয়ে গেল। মিমি মুখ ভেঙচি কাটলো। এই তাহলে সেই মহান বড় মামা। নিশান তা দেখে বলল, রসমালাই এটা তুমি কি করলে? আমাকে শেখাবে? আমিও এমন করব। মিমি মনে মনে ভাবে, লাই হালুয়া, এখন একে মুখ ভেঙচি কাটাও শেখাতে হবে? সবই কপাল। সে হেসে বলল, শেখাবো তো, যদি তুমি আজ একটু পড়ালেখা করো তাহলেই শেখাবো। নিশান গালে হাত দিয়ে কিছু ভাবলো, অতঃপর বলল, আচ্ছা আমি পড়ব। মিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশানকে পড়ানো শুরু করলো। পড়ানো শেষে মিমি বলল, আচ্ছা নিশান, তোমার মামা কি কুস্তি খেলে? নিশান চোখ গোল গোল করে বলল, কুস্তি কি রসমালাই? মিমির ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে পটল তুলতে। সে মেকি হেসে বলল,
তোমার মামাকে জিজ্ঞেস করবে, সে জানে, ঠিক আছে? নিশান মাথা নাড়ে। মিমি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে ঈশানী চা নাস্তা নিয়ে বসে আছে, কাইপও আছে। ঈশানী মিমিকে দেখে বলল, আরে মিমি বসো, নাস্তা করো। মিমি নাকচ করে বলল, আজ না আপু, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আসছি। আর কিছু বলার সুযোগ না দিয়েই মিমি বের হয়ে গেল। কাইপ আর চোখে সেদিকে একবার তাকালো। এরই মধ্যে নিশান কাইপের সামনে এসে ডাকলো। মামা। কাইপ ল্যাপটপ পাশে রেখে বলল, বলো সুপার হিরো। নিশান এক নাগারে মুখ ভেঙচি কাটছে। কাইপ ভেবা জায়গা খেয়ে তাকিয়ে থাকলো। ঈশানী বলল, নিশান, তুমি মামাকে মুখ ভেঙচি কাটছো কেন? ঈশান আরো একবার মুখ ভেঙচি কেটে বলল, আমি এটা নতুন শিখেছি, রসমালাই শিখিয়েছে আর বলেছে এটা বড় মামার সামনে করতে হবে, তাহলে একটা ম্যাজিক হবে। তো কোনো ম্যাজিক হলো? হ্যাঁ হয়েছে তো, বড় মামার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। বলে আবারও মুখ ভেঙচি কাটলো। সে এটাতে খুব মজা পাচ্ছে। ঈশানী হেসে গড়াগড়ি খাচ্ছে। কায়েব ভুরু কুঁচকে মুখ গম্ভীর করে তাকিয়ে আছে। মনে মনে মিমিকে দেখে নেবে বলে প্রতিজ্ঞা করে নিল। নিশান আবার বলল, আচ্ছা মামা, তুমি কি কুস্তি খেলো? কুস্তি কি? ঈশানী আবারও হেসে ফেলল। এদিকে কায়েব হতভম্ব, সে কিনা কুস্তি খেলে? সিরিয়াসলি? ঈশানী নিশানকে কোলে তুলে বলল, এইটাও তোমাকে রসমালাই বলেছে? বলেছে তো, বলেছে মামা কুস্তি খেলে বলেই মামার বুক শক্ত, তাই রসমালাইয়ের মাথা ব্যথা করছে। নিশান ঈশানীর সামনে বেফাস অনেক কথা বলে দিচ্ছে, আর ঈশানী হেসে গড়াগড়ি খাচ্ছে। ঈশানী নিশানকে কোল থেকে নামিয়ে দিল। নিশান খেলতে চলে গেল। ঈশানী কাইপের দিকে তাকিয়ে ভুরু নাড়িয়ে বলল, কাহিনী কি ভাই? কাইপ এদিক ওদিক তাকিয়ে ঈশানীকে মেকি ধমক দিয়ে বলল, এসব টিউটর কোথা থেকে ধরে নিয়ে আসিস? বাচ্চাকে এসব শেখাচ্ছে। ঈশানী কাইপের পাশে বসে ভুরু নাচিয়ে বলল, ওইসব কথা পরে ভাইয়া, তার আগে বলো তো, তোমার বুকে শক্ত সেটা মিমি জানলো কিভাবে? কাইপ গলা খাকারি দিয়ে বলল, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তেমন কিছু নয়। আর ওনাকে বারণ করে দিবি নিশানকে এসব উল্টাপাল্টা কাজ যেন না শেখায়। বলে কাইপ রাগে গজগজ করতে নিশানের রুমে চলে গেল। রাগে কাইপের মাথা ফেটে যাচ্ছে। সে জিম করে, জগিং করে নিজেকে ফিট রেখেছে। ওই মেয়ে বলে কিনা সে কুস্তি খেলে, সাহস তো কম না। নিশানকে দিয়ে তাকে হেনস্থা করালো। একবার শুধু হাতের মুঠোয় পেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। আচ্ছা মিমু, বলতো বিয়েতে শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? মিমির মেজাজ প্রচুর গরম হচ্ছে। রাত 12টার সময় কল দিয়ে তানিয়া এসব জিজ্ঞেস করছে। কাঁচা ঘুমটা তার ভেঙে দিল। মিমি দাঁতে দাঁত চেপে বলল, তুই বিয়েতে কি পরবি সেটা রাত 12টার সময় কল দিয়ে জিজ্ঞেস করছিস? আর বলিস না, এতক্ষণ মেঘের সাথে ঝগড়া করেছি। ও বলে শাড়ি আর আমি বলি লেহেঙ্গা। এই নিয়ে ঝগড়া করতে করতে রাত 12টা বেজে গিয়েছে, তাও ঠিক হয়নি। তুই একটু বল না প্লিজ। মিমি রেগে বলল, তোকে যদি আমি সামনে পেতাম না তানি, তাহলে তোর মাথায় আমি তবলা বাজাইতাম। আমার এত সুন্দর ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন শোনা হচ্ছে শাড়ি না লেহেঙ্গা। তানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সোনামোনা, আমার প্লিজ সমাধান করে দে, না হলে মেঘের সাথে আমার আবার ঝগড়া বাঁধবে। মিমি লম্বা শ্বাস নিয়ে বলল, শাড়ি পরিস। কিন্তু আমার তো লেহেঙ্গা পরার ইচ্ছা। ওকে, তাহলে লেহেঙ্গা পরিস। কিন্তু মেঘ তো শাড়ি পরার কথা বললো। মিমির এমনিতেই ঘুম চোখে বুঝে আসছে, তার উপর তানিয়ার এসব ফাউল কথা। বলল, আচ্ছা শাড়ি ফাইনাল। কিন্তু মিমি চেঁচিয়ে উঠল, আমার মাথা পরিস তুই। তানিয়া আদরে কণ্ঠে বলল, আমার জান সোনামোনা, এমন করিস না, এই সমস্যার সমাধান তোকে করতেই হবে। মিমি মাথা ঠান্ডা করে বলল, এবার যা বলবো তাই ফাইনাল, বুঝেছিস? তানিয়া সম্মতি দিয়ে বলল, ওকে ওকে ডান। বিয়েতে শাড়ি পরবি আর বউ ভাতে লেহেঙ্গা। তানিয়ার আইডিয়াটা পছন্দ হলো। সে উচ্ছ্বাসের সঙ্গে বলল, ঠিক আছে, তাই হবে। আমি মেঘকে জানিয়ে দেব। থ্যাংক ইউ ইয়ার।
মিমি মুচকি হেসে কল কেটে দিল। অতঃপর বিছানায় শুয়ে পড়ল। সাথে তার দু চোখের পাতায় ঘুম এসে ভোর করলো। ঘুম প্রয়োজন তার, সারা দিন অনেক ধকল গিয়েছে। রসমালাই, আজ আমি কুস্তি খেলা দেখব। নিশানের কথায় মিমি চোখ বড় বড় করে তাকালো। বিস্ফোরিত কণ্ঠে বলল, কি? মামা বলেছে আজ লাইভ কুস্তি খেলা দেখাবে। তার কথার মাঝে কাইফ রুমে প্রবেশ করলো। মিমি বসা থেকে উঠে দাঁড়ালো। মিমি এখনো জানেই না নিশান তাকে কত বড় বাসটা দিয়েছে। নিশান হাতে তালি দিয়ে বলল, হুররে, আমি আজকে কুস্তি খেলা দেখব। কাইফ বাঁকা হেসে মিমির দিকে তাকিয়ে আছে। কাইফের বাঁকা হাসি দেখে মিমির কলিজার পানি শুকিয়ে গেল। মিমির মনে হলো এই বাঁকা হাসির থেকে কাইফের গম্ভীর মুখটা অনেক ভালো, অন্তত ভয়ঙ্কর নয়। কাইফ নিশানের দিকে তাকিয়ে বলল, সুপার হিরো, তোমার সাথে আমার কি ডিল হয়েছে? যা হবে তা যদি আমি পেটের মধ্যে রেখে দিয়ে ওকে না বলি তাহলে আমি একটা বড় চকলেট পাবো। একদম রাইট। তুমি চেয়ারে বসে আরাম করে দেখো কেমন। নিশান মাথা নাড়িয়ে ভদ্র ছেলের মতো চেয়ারে গিয়ে বসলো। মিমির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কি করবে কাইফ? নিশানকে ঘুষ দিল কেন? কাইফ প্যান্টের দুই পকেটে হাত দিয়ে মিমির দিকে ধীর পায়ে এগোলো। মিমি ভড়কে গিয়ে পিছিয়ে গেল। কাইফ ঠান্ডা গলায় বলল, কি যেন বলেছিলেন? আমার সামনে মুখ ভেঙচি কাটলে ম্যাজিক হবে? আর যেন কি? কিছুটা ভাবার ভঙ্গি করে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, আমি কুস্তি খেলি, তাই না? মিমি কাঁপা কাঁপা গলায় বলল, যদি দেখুন, আমি কিন্তু ঈশানী আপুকে ডাকবো। ঈশানী এখন রান্না করছে। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে সে এখন আপনার কথা শুনতে পাবে না। মিমি ঘামতে শুরু করেছে। সে জোর করে হেসে আবারও বলল, নিশান তো ছোট মানুষ, কি বলতে কি বলেছে, আমি কিছু করিনি। হুট করে কাইফ মিমিকে শূন্যে তুলে দিল। মিমি হকচকিয়ে গেল। নিশান আনন্দের সাথে হাতে তালি দিল। সে খুব মজা পাচ্ছে। মিমি চেঁচিয়ে বলল, আরে আমাকে তুললেন কেন? নামান বলছি, নামিয়ে দিন। কাইফ মিমিকে ছেড়ে দিল আর মিমি ঠাস করে পড়ে গেল। সে কোমরে হাত দিয়ে ব্যথাতুর আওয়াজ করলো। মিমি রেগে গিয়ে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? কাইফ ভাবলেশহীনভাবে বলল, আপনি তো ছেড়ে দিতে বললেন। সুপার হিরো কুস্তি দেখে নিয়েছো, আমার সাথে তোমার রসমালাই পারল না, হেরে গেল। এখন তুমি তোমার মাম্মাকে ডেকে নিয়ে আসো তো। নিশান দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিমি কোমরে হাত দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। বিড়বিড় করে বলল, আমার কোমর গেল গো, এই বুনো সার আমার কোমর ভেঙে দিল। কাইফ মিমির কথা শুনতে পেল না। তাকে আবারও কোলে তুলে নিল। মিমি চোখ বন্ধ করে বলল, আমাকে আর ফেলে দেবেন না প্লিজ, আর একবার পড়লে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কাইফ মিটিমিটি হাসলো। নিজের হাসিতে নিজেই অবাক হয়ে গেল। কাইফ হাসলো? এই মেয়েটার জন্য সে হাসলো? কিভাবে সম্ভব? কাইফ তো গম্ভীর, সে কেন হাসবে? না, হাসা যাবে না। সে মিমিকে বিছানায় বসিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার পেছনে লাগতে আসলে পরিণাম এমনই হবে। আশা করি আর ভুল হবে না। তাছাড়া আমি এমন কুস্তি খেলতে কিন্তু খুবই পছন্দ করব। মিমি আটকে উঠে চোখ বড় বড় করে হড়বড় করে বলল, না না, একদমই না, আমি কিচ্ছু করব না। তাছাড়া আমি কিছু করিনি, আপনি শুধু শুধু আমার কোমর ভাঙালেন। ও মা গো। সেটা আমি জানি যে আপনি কিছু করেননি। কাইফ এমনি এমনি কাউকে কিছু বলে না, বুঝেছেন? মিমি মাথা উপর নিচে ঘন ঘন নাড়ায়। ঈশানী রুমে প্রবেশ করে বলল, কি হয়েছে ভাইয়া? উনি বোধহয় একটু ব্যথা পেয়েছে, তুই দেখ। সুপার হিরো, চলো আমরা বাইরে যাই। বলে সে নিশানকে নিয়ে বাইরে চলে গেল। ঈশানী মিমিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিমি? মিমি আমতা আমতা করে বলল, কোমরে ব্যথা পেয়েছে আপু। ঈশানী ব্যস্ত হয়ে বলল, ও মা, সে কি? কিভাবে ব্যথা পেলো? দাঁড়াও, আমি মলম নিয়ে আসি। অতঃপর মিমিকে মলম লাগিয়ে দিল। মিমি বলল, পড়ে গিয়েছি। কিভাবে? কিভাবে পড়ে গিয়েছি জানি না, এমনি পড়ে গিয়েছি। মিমি হাসার চেষ্টা করলো। ঈশানী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বলল, ঠিক আছে, বেশি ব্যথা হলে কাল পড়াতে আসার কোনো দরকার নেই, বাড়িতে বিশ্রাম নিও। জি। মিমি চলে যাওয়ার পর ঈশানী কাইফকে জিজ্ঞেস করলো,
মিমি হঠাৎ ব্যথা পেল কি করে ভাইয়া? এটা যেন বলো না যে তুমি কিছুই জানো না। কাইফ ল্যাপটপে টাইপ করতে করতে বলল, তোর টিউটরকে একটু কুস্তি খেলা শিখিয়েছি, সে আমার সুপার হিরোকে কত কিছু শেখায়। আমারও তো কিছু কর্তব্য আছে নাকি, তাই তাকে শেখালাম কুস্তি কাকে বলে, কিন্তু এক দানেই সে হেরে গেল। বিস্তারিত আর শেখানো হলো না। কাইফের কথা শুনে ঈশানের চোখ বেরিয়ে আসার উপক্রম। যে ভাই নিজে কোনো মেয়ের আশেপাশে ঘেঁষে না, আর সে ভাই কিনা, না, ঈশানী আর কিছু ভাবতে পারছে না। যখন সে কাইফের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখলো, তখন সে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। তার নারী বিদেশি ভাই কি তবে কারোর প্রতি আকর্ষিত হচ্ছে? বিশাল বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মিমি। সে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। যদিও তার অনার্স পাশের সার্টিফিকেট নেই, তবুও অ্যাপ্লাই করেছিল, আর ভাগ্যক্রমে তাকে ডাকা হয়েছে। সে মায়ের থেকে বেশি বেশি করে দোয়া নিয়ে এসেছে, একবার চাকরিটা হলেই হয়। উত্তেজনায় মিমি লিফটে ছেড়ে সিঁড়ি দিয়ে উঠল। 5 তলায় ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে মিমি লম্বা একটা শ্বাস নিয়ে রিসেপশনে গিয়ে বলল, এক্সকিউজ মি। মেয়েটি মুখ তুলে তাকিয়ে বলল, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? জি, এখানে ইন্টারভিউ কোথায় হবে? মেয়েটি একটা রুমের দিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে ওয়েট করুন, আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাকা হবে। ধন্যবাদ। বলে মিমি ওয়েটিং রুমে গিয়ে বসলো। সেখানে তার মতো আরো অনেকে আছে। মেয়েগুলোর পোশাক দেখে মিমি লজ্জা পেল। কেমন পোশাক পরে এসেছে, তাও ওড়না ছাড়া। মিমি একবার নিজের দিকে তাকালো। সে একটা গাঢ় গোলাপি রঙের 3 পিস পরে এসেছে, চুলে বেনুনি করে ওড়না দেওয়া। মিমি ভাবলো, এত স্মার্ট মেয়েদের মধ্যে তার চাকরি পাওয়ার আশা করা নিতান্তই বিলাসিতা। মিমি হতাশ শ্বাস ফেলল। তার চাকরিটা বোধহয় হলো না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তাকে ডাকা হলো। মিমি মনে মনে আল্লাহকে স্মরণ করে অগ্রসর হলো। দরজায় নক করে বলল, মে আই কাম ইন? ভেতর থেকে জবাব এলো, ইয়েস, কাম ইন প্লিজ। মিমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। সৌজন্যতার সাথে সালাম দিল। বসে থাকা মধ্যবয়সী দুজন লোক তার সালামের উত্তর দিলেন। তার মধ্যে একজন বললেন, বসুন। মিমি জড়সড় হয়ে বসলো। তার বাবার বয়সী লোক তাকে আপনি করে বলছে। তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। লোকটি আবারও বললেন, প্লিজ গিভ মি ইয়োর ডকুমেন্ট। মিমি তার হাতে থাকা ফাইলটি এগিয়ে দিল। লোকটি ভালো করে উল্টে পাল্টে তা পর্যবেক্ষণ করলো। আরেকজন লোক প্রশ্ন করলেন, বাড়িতে কে কে আছে আপনার? আমি মা আর ছোট বোন। ছোট বোন একাদশ শ্রেণীতে পড়ে, আর মা গৃহিণী। লোকটা মিমির চাকরি খোঁজার কারণ বুঝে নিলেন। মিমি ইতস্তত করে আবারও বলল, আপনার আমার বাবার বয়সী, দয়া করে আমাকে আপনি করে বলবেন না, আমার খুবই খারাপ লাগছে। লোক দুটি অবাক হলেন। মিমির আগে যারা এসেছিল তাদেরও আপনি করে বলা হয়েছে। তারা কেউ মিমির মতো তাদের বারণ করেননি। তাদের মধ্যে একজন মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে তুমি করেই বলছি। মনে করো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যেতে যেতে রাস্তায় একটা লোককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে, তুমি কি করবে তখন? মিমি কোনো চিন্তা ভাবনা না করেই জবাব দিল, আমি লোকটাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আশেপাশের লোকেদের ডেকে সাহায্য চাইব। তারপর লোকটাকে হসপিটালে ভর্তি করে তারপর সুস্থতা নিশ্চিত করব। লোকটি মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, কিন্তু তোমার তো পরীক্ষা ছিল, পরীক্ষা না দিলে তুমি তো ফেল করবে। মিমি হালকা হেসে বলল, একজনের জীবনের থেকে আমার পরীক্ষাটা বড় নয়। পরীক্ষা পরে আবারও দেয়া যাবে, কিন্তু লোকটা মারা গেলে আর ফিরে আসবে না। আমি পরের বার পরীক্ষা দিয়ে ঠিক পাশ করে যাব। লোকটা কিছু বললেন না। মিমির ফাইল ফিরিয়ে দিয়ে বললেন, তুমি এখন আসতে পারো। মিমির মুখে বিষণ্ণতা ছেয়ে গেল। চাকরি তার হলো না। মিমি ফাইল হাতে নিয়ে সালাম দিয়ে বের হয়ে গেল। খুব কান্না পাচ্ছে। অনেক কষ্টে এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পেরেছিল, কিন্তু হলো না। মিমি হতাশ শ্বাস ফেলে বাড়ির পথে এগিয়ে চলল। মিমি যাওয়ার পরে তাকিয়ে মুচকি হাসলেন আফজাল খান। এতক্ষণ তিনি মিমির ইন্টারভিউ নিচ্ছিলেন। তিনি যা ভাবার ভেবে নিয়েছেন। আজ থেকে আজমল খান বললেন, মেয়েটি অন্যদের তুলনায় ছোট, পড়াশোনা করার মাঝে চাকরি করার আবেদন করছে।
কথাবার্তাও বেশ মার্জিত। অন্যরা যেমন প্রবেশ করে হ্যালো বলল, কিন্তু মেয়েটা সালাম দিল পোশাক আশাক সালে। আজমল খান মুখে হাসির রেখা টেনে বললেন, এই মেয়েই পারবে কাইফকে সামলাতে। মেয়েটির ধৈর্য আছে, তার বিচক্ষণতা ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, কথায় কোনো দ্বিধা ছিল না। তুমি যে প্রশ্ন করেছো তার কত সুন্দর উত্তর দিয়েছে, যা অন্যরা পারেনি। আফজল খান কিছু ভেবে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোকে কি করতে হবে তুই খুব ভালোভাবেই জানিস। কাইফ তো এতদিন পিয়ে ছাড়া কাজ করে গেল। মেয়েটিকে তার পিয়ে বানিয়ে দে, সব ঠিক করে নিস। আজমল খান সম্মতি দিলেন। অতঃপর চিন্তিত হয়ে বললেন, মেয়েটা কি পারবে কাইফের রাগ সহ্য করতে? তাছাড়া কাইফ বিয়ে সহ্য করতে পারে না। তার বিয়ের জায়গায় কোনো মেয়েকে দেখে না জানি কোনো কাণ্ড ঘটিয়ে বসবে। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আমার চোখ কখনো ভুল করে না। মেয়েটাকে আমি ঠিক চিনেছি, সেই পারবে। আজমল খান কিছু বললেন না। ভাই যখন বলেছে তখন নিশ্চয়ই ঠিক হবে। সব ভালো হলেই ভালো। বিষণ্ণ মন নিয়ে মিমি বাড়িতে ফিরল। দরজায় নক করলে মিসেস মুক্তা দরজা খুলে দিলেন। মিমি কিছু না বলে চুপচাপ ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। মিসেস মুক্তা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন? মিমি ভারী গলায় বলল, আমার চাকরিটা হবে না মা। কেন এমন বলছিস কেন? মিমি সব ঘটনা মাকে বলল। মিসেস মুক্তা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করিস না মা, আজ হয়নি তো কি হয়েছে, পরের বার ঠিক হবে। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা। রাতে খাওয়ার সময় মিমির ফোন বেজে উঠল। মিমি দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে সালাম দিল। ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আপনি কি মাঝা আহমেদ মিমি বলছেন? জি। আমি খান গ্রুপ অ্যান্ড কোম্পানি থেকে বলছি। আপনি আজ একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আপনার চাকরিটা হয়ে গিয়েছে। আপনি আগামীকাল থেকে জয়েন করবেন। ধন্যবাদ। বলেই লোকটা কল কেটে দিল। মিমি হাতে ফোন নিয়ে থম মেরে বসে আছে। মিসেস মুক্তা মেয়েকে জিজ্ঞেস করলেন, কি রে, কে ছিল? মিমি ধীর কণ্ঠে বলল, আমার চাকরিটা হয়ে গিয়েছে মা। পাশ থেকে রিহা চেঁচিয়ে উঠল, হুররে! আমি জানতাম তোমার চাকরি হবেই হবে। আমার আপু বেস্ট। মিসেস মুক্তা বড় মেয়েকে জড়িয়ে ধরলেন। আল্লাহকে ধন্যবাদ জানালেন। মিমির চোখের কোণে জল জমল। চাকরিটা হয়ে যাবে সে ভাবতেও পারেনি। মিসেস মুক্তা তার চোখের জল মুছে দিয়ে বললেন, কাঁদিস না মা, মন দিয়ে চাকরি করবি, কেউ যেন কখনো অভিযোগ করতে না পারে। মিমি মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে বসে রইল। রিহা তার মা বোনের অবস্থা দেখে ইমোশনাল হয়ে পড়েছে। সে বলল, মা, আপু, তোমরা এমন করলে আমি কিন্তু কেঁদে দিব বলে দিলাম। মিমি মাকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল, থাক, তোকে আর কাঁদতে হবে না। তুই কাঁদলে তোকে খুব বাজে দেখায়, একদম পেতনি। রিহা মুখ গোমরা করে বলল, মোটেও না। মিসেস মুক্তা ও মিমি হেসে ফেলল। তাদের হাসি দেখে রিহা মুখ ফুলিয়ে রাখলো। হাসলে তাকে কত সুন্দর দেখায়, তাহলে কাঁদলে বাজে দেখাবে কেন? রিহা গম্ভীর ভাবনায় পড়ে গেল। সত্যি কি তাকে কাঁদলে পেত্তির মতো দেখা যায়? রিহার এমন গম্ভীর চিন্তা দেখে মিমি ও মিসেস মুক্তা শব্দ করে হেসে উঠলেন। সকালে সময় মতো রেডি হয়ে অফিসে চলে এসেছে মিমি। সে ভেবেছে নিয়মিত অফিস করবে, আর সপ্তাহে একদিন ভার্সিটিতে গেলে হবে। কোনো ফ্রেন্ডের কাছ থেকে নোট নিয়ে সে চাকরির পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে পারবে। মিমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতেই তাকে একটা ডেস্ক দেখিয়ে দেওয়া হলো। সে সেখানে গিয়ে বসলো। তাকে বলা হয়েছে স্যার আসলে তাকে কাজ দেখিয়ে দেওয়া হবে। মিমি আপাতত আশেপাশে চোখ ঘুরিয়ে নিচ্ছে। ভরা অফিস, এত লোকজনের মধ্যে তাকে খুবই সামান্য দেখতে লাগছে। মিমি পাত্তা দিল না। সে যেমন আছে তেমনই ভালো। আশেপাশের অনেকেই তার দিকে আর চোখে দেখাচ্ছে। মিমি মাথা নিচু করে বসে রইল। হঠাৎ পিয়নের ডাকে সে মাথা তুলল। স্যার আপনাকে কেবিনে যেতে বলেছেন। মিমি আমতা আমতা করে বলল, আমি তো চিনি না। আচ্ছা, আমার সাথে আসুন।
মিমি পিয়নের পিছু পিছু গেল। পিয়ন তাকে একটা কেবিনের সামনে রেখে চলে গেল। মিমি নক করলো। ভেতর থেকে গম্ভীর কণ্ঠেও ভেসে আসলো, কামিন। মিমি দরজা ঠেলে প্রবেশ করলো। প্রথমেই সালাম দিল। স্যার মাথা তুলে সালামের জবাব দিতেই মিমির চোখ বড় বড় হয়ে গেল। কাইফও চমকে গিয়েছে, তবে সে প্রকাশ করলো না। চোখ ছোট ছোট করে মিমির দিকে তাকালো, গাম্ভীর্যতা বজায় রেখে বলল, বসুন। মিমি অবাক হয়ে বসে পড়ল। এই অফিসের বস যে কাইফ সেটা মিমি কল্পনাও করেনি। কাইফ বলল, মুখটা বন্ধ করুন, না হলে মাছি ঢুকবে। মিমি হকচকে গিয়ে মুখ বন্ধ করে স্বাভাবিক হয়ে বসলো। কাইফ আবারও বলল, তাহলে আপনি আমার বিয়ে? জি জি। ওয়েল, আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে, তাই করতে হবে। বেশি প্রশ্ন করা আমি পছন্দ করি না। জি টাইমে অফিসে আসবেন, দেরি হলে জরিমানা। জি। আমাকে আমার সব কাজ মনে করিয়ে দেওয়া, কোনো মিটিং থাকলে তার ব্যবস্থা করা, সব করতে হবে। জি। কাইফ ভুরু কুঁচকে তাকালো। মিমির মুখ থেকে জি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। কাইফ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমাকে চুমু দিতে হবে। জি। পরক্ষণেই মিমি বিস্ফোরিত কণ্ঠে বলল, কি? কাইফ বিরক্ত হয়ে কড়া গলায় বলল, আপনি আমার কথায় মনোযোগ দিচ্ছেন না, এমন করলে আপনার চাকরি ক্ষণস্থায়ী। মিমি লজ্জা পেল, মিনমিন করে বলল, সরি স্যার, আমি সব বুঝতে পেরেছি। গুড। আপনি আপনার ডেস্কে গিয়ে ফাইলটা চেক করুন, কোনো ভুল আছে কিনা দেখুন, আর কোনো কাজ থাকলে আমি আপনাকে ডেকে নেব। জি স্যার। মিমি চলে গেল। কাইফ চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে বসলো। সে বিয়ে পছন্দ করে না, আর মেয়ে বিয়ে হলে তো কথাই নেই। মিমির জায়গায় অন্য কেউ হলে হয়তো কাইফ অফিস মাথায় তুলে তাকে বের করে দিত, কিন্তু মিমিকে সে রেখে দিল। মিমি তার চোখের সামনে থাকবে, এবার থেকে ভাবতেই তার স্বস্তি হচ্ছে, কিন্তু কেন সে জানে না। অফিস শেষে মিমি ঈশানকে পড়াতে গেল। মনে মনে ভাবলো যে টিউশনিগুলো বন্ধ করে দেবে, এখন তো চাকরি করতে হবে, সময়ও পাবে না সে। দরজায় নক করাতেই ঈশানের দরজা খুলে দিল। মিমিকে দেখে একগাল হাসলো। মিমিও হেসে প্রবেশ করলো। সে সোজা নিশানের রুমে চলে গেল। দেখলো নিশান খুব মনোযোগ দিয়ে কিছু আঁকছে। মিমি চেয়ারে বসে বলল, কি আঁকছো? নিশান তাকে দেখে আনন্দে উত্তেজিত হয়ে বলল, রসমালাই, তুমি এসেছো? তুমি গতকাল আসোনি কেন? জানো আমি তোমাকে কত মিস করছি। বলে সে গাল ফুলিয়ে রাখলো। মিমি হেসে নিশানের গাল টেনে দিয়ে বলল, আমার একটু কাজ ছিল, তাই তো আমি আসতে পারিনি। রাগ করো না নিশান বাবু। নিশান হেসে ফেলল, বলল, আচ্ছা দেখো আমি কি এঁকেছি। সে খাতাটা মিমির দিকে এগিয়ে দিল। মিমি খাতার দিকে তাকিয়ে দেখলো বড় একটা গোলের মধ্যে আরো দুটো গোল, আর গোলের নিচে লম্বা একটা দাগ, দাগের আশেপাশে আরো 4টা দাগ। মিমি বেশ কিছুক্ষণ ধরে দেখে বুঝতে পারলো নিশান একটা মানুষ আঁকার চেষ্টা করেছে। সে মানুষের চোখে আবার চশমা দিয়েছে। নিশানের ভাব এমন যে সে বড় একটা আর্টিস্ট। মিমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তুমি একটা মানুষ এঁকেছো? নিশান ঘন ঘন মাথা উপর নিচে নাড়ালো, বলল, আমি তো বড় মামাকে এঁকেছি। এই দেখো চোখে চশমা দিয়েছি, কিন্তু মামা তো গোল চশমা পরে না। আমি মামা চশমার মতো আঁকতে পারিনি, তুমি আমাকে শিখিয়ে দেবে? মিমি চোখ বড় বড় করে একবার খাতার দিকে তাকালো, আর একবার নিশানের দিকে। তার পেট ফেটে হাসি আসছে। তার ইচ্ছে করছে হেসে গড়াগড়ি খেতে, কিন্তু বাচ্চা মানুষের সামনে এভাবে হাসা ঠিক হবে না। সে মুখ টিপে হেসে বলল, আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দিব, এখন আমরা একটু লেখাপড়া করি। নিশান সম্মতি দিয়ে পড়ালেখায় মনোযোগী হলো। মিমি মনে মনে কিছুক্ষণ হাসলো, মাথায় তার দুষ্টু বুদ্ধি খেলে গেল। মিমি পড়ানো শেষে ঈশানীকে বলল, আপু আমি মনে হয় আর পড়াতে আসতে পারবো না, আমার একটা চাকরি হয়েছে। ঈশানী নাকচ করে বলল, তোমাকে পড়াতে আসতেই হবে মিমি। নিশান একমাত্র তোমার কাছেই পড়তে চাই। কিন্তু আপু। কোনো কিন্তু নয়, তুমি আর সব জায়গা বাদ দিয়ে দাও, শুধু নিশানকে পড়াও, আমি তোমার কাছে অনুরোধ করছি। মিমি ব্যস্ত হয়ে বলল, এভাবে বলবেন না আপু, আমি পড়াবো নিশানকে, অফিস শেষে এসে পড়িয়ে যাব।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিমি। আজ কাইফ রাতে এসেছে ঈশানকে দেখতে, সারাদিনে সে সময় পায়নি। কাইফ আসতেই নিশান লাফ দিয়ে তার কোলে চড়ে বসে বলল। কাইফ হেসে বলল, কেমন আছে আমার সুপার হিরো? আমি ভালো আছি মামা। তুমি জানো আমার কাছে তোমার একটা গিফট আছে। তাই নাকি? তাহলে দেখাও কি গিফট। নিশান কোল থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল। ঈশানী তাকে পানি এনে দিল। কাইফ ঢকঢক করে তা শেষ করলো। ঈশানী বলল, আর কয়দিন পর মেঘের বিয়ে, তুমি এত কাজের প্রেশার নিও না ভাইয়া, অসুস্থ হয়ে পড়বে। কাইফ সোফায় গায়ে দিয়ে বলল, কিছু হবে না, আমি সব সামনে নেব, তুই 1 সপ্তাহ আগে চলে যাস। হ্যাঁ যাব। এর মধ্যে নিশান এসে কাইফের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, মামা এই নাও তোমার গিফট। কাইফ আগ্রহী হয়ে কাগজটা খুলল। কাগজে কিছু গোল গোল করে আঁকা, নিচে লেখা বড় মামা। কাইফ বুঝলো না কোন অ্যাঙ্গেল থেকে তাকে এমন দেখতে লাগে। নিশান বলল, সুন্দর হয়েছে না মামা? আমি এঁকেছি। কাইফ জোরপূর্বক হাসলো, বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ঈশানী বহু কষ্টে হাসি চেপে রেখেছে। নিশান আবারও বলল, রসমালাই তাহলে ঠিক বলেছে। কাইফের ভুরু কুঁচকে গেল। সে বলল, তোমার রসমালাই কি বলেছে সুপার হিরো? বলেছে এটা তোমাকে দেখালে তুমি অনেক খুশি হবে। আমি যেন এটা তোমাকে দেখাই আর দরজার উপর লাগিয়ে রাখি, যেন সবাই এটা দেখতে পায়। আমি কত সুন্দর আঁকি বলো। আমি তো এটা আগে আমার বন্ধুদেরকে দেখিয়ে তারপর দরজার উপর লাগাবো। কাইফ চোখ ছানা বড়া হয়ে গেল। ঈশান যদি এমন কাজ করে তাহলে কাইফের মান সম্মান সব বানের জলে ভেসে যাবে। নিশানকে আটকাতে হবে। তার ভাবনার মাঝেই ঈশানী শব্দ করে হেসে উঠল। কাইফ ঈশানীকে চোখ রাঙিয়ে নিশানকে আদুরে গলায় বলল, এটা তো আমার খুব পছন্দ হয়েছে সুপার হিরো, এটা আমি নেই। নিশান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে তুমি নাও, আমি আবার আঁকবো। মামা পাপাকেও আঁকবো। বলে সে ছুটে চলে গেল। ঈশানী হেসে তার পেছনে গেল। কাইফ মনে মনে বলল, অফিসে তো আপনার সাথে আমার দেখা হবে মিস মিমি, তখন আপনার কি হবে? আমার পেছনে লাগা আপনার জন্য মোটেও সুখকর হবে না। বলে কাইফ বাঁকা হাসলো। কি? মিমি চোখ মুখ কুচকে বলল, উফ তানি, কানের 12টা বাজিয়ে দিবি নাকি? তানিয়া উত্তেজিত হয়ে বলল, সিরিয়াসলি মিমু, তুই মেঘদের অফিসে জয়েন করেছিস? আবার মেঘের বোনের ছেলেকেও পড়াস? একটু থেমে আবার বলল, ওয়েট ওয়েট, তুই যে মেঘের বোনের ছেলেকে পড়াস সেটা আগে বলিসনি তো? আমার খেয়াল ছিল না তানি, এখন বলছি তো। কিন্তু মিমু, একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার বিয়ে তো আর 1 সপ্তাহ পর, তোকে যদি ছুটি না দেয়? মিমি চিন্তায় পড়ে গেল। সত্যিই তো, সে নতুন জয়েন করেছে, তাকে ছুটিও না দিতে পারে। তার ভাবনার মাঝে তিনি বলল, মিমু, তুই না আসলে আমি কিন্তু বিয়ে করব না, কিছুই করব না। আরে চিন্তা করিস না, আমার ছুটি হয়ে যাবে। তানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যদি না হয়? মিমি তানিয়ার মন ভালো করার জন্য মজা করে বলল, তানি, তুই যদি বিয়েতে না বলিস তাহলে জিজু সন্ন্যাসী হয়ে যাবে রে। তুই কি এটা মেনে নিতে পারবি? মুহূর্তে তানিয়া লজ্জায় কাচুমাচু হয়ে গেল। বলল, বয়েই গেছে আমার তার কথা ভাবতে। তাই ভাবিস না বুঝি? ফোনের ওপাশে তানির অবস্থা বুঝে মিমি মিটমিটি হাসে। তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখে। নিজের ডেস্কে বসার সাথে সাথেই পিয়ন এসে হাজির। বলল, ম্যাডাম, স্যার ডাকে। আচ্ছা আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। মিমি লম্বা শ্বাস টেনে কাইফের কেবিনের দিকে অগ্রসর হলো। দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। পুনরায় নক করলো, ফলাফল একই। মিমি প্রচন্ড বিরক্ত হচ্ছে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো। 8 ঘন্টা পর কাইফ ভেতর থেকে প্রবেশের অনুমতি দিল। মিমি প্রবেশ করলো, কাইফের সামনে যেয়ে দাঁড়ালো। কাইফ ল্যাপটপে কাজ করছে। মিমির দিকে সে তাকাচ্ছে না। মিমি ঠায় দাঁড়িয়ে আছে। নিজের উপস্থিতি জানান দিতে সে গলা খাকুড়ি দিল, তবুও কাইফ মুখ তুলল না। মিমির ইচ্ছে করছে ওই ল্যাপটপ কাইফের মাথায় ভাঙতে। আরো আধা ঘন্টা পর কাইফ ল্যাপটপ অফ করে মিমির দিকে তাকালো। একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এই ফাইলটা চেক করুন।
মিমি সেটা হাতে নিল। কেবিন থেকে বের হতে নিলেই কাইফ বলল, কোথায় যাচ্ছেন? মিমি থেমে গিয়ে বলল, স্যার বাইরে নিজের ডেস্কে। না, এখানে এবং এখনই চেক করুন। মিমি মাথা দুলিয়ে বসতে নিলেই কাইফ আবার বাধা দিয়ে দিল। ওয়েট, কি করছেন আপনি? মিমি বোকার মতো জবাব দেয়, স্যার বসছি। আমি কি আপনাকে বসতে বলেছি? মিমি মাথা নাড়ে যে কাইফ তাকে বসতে বললেন। কাইফ আবারও বললেন, বসবেন না, দাঁড়িয়ে কাজ করুন। মিমির রাগ হলো। দাঁত কিরমির করে দাঁড়িয়ে থেকেই ফাইল দেখতে লাগলো। কাইফ বাঁকা হাসলো। 1 ঘন্টা যাবৎ ফাইল দেখার পর মিমির ফোনটা বেজে উঠলো। সে ফোন হাতে করে নিয়ে এসেছিল। মিমি দেখলো তানিয়া কল করেছে। মিমি কাইফের দিকে তাকিয়ে বলল, কলটাকে রিসিভ করতে পারি স্যার? কাইফ সম্মতি দিল। মিমি রিসিভ করে কানে ধরলো। তানিয়া গড়গড় করে বলল, মিমু শপিংয়ে যাব, চলে আয়। মিমি ধীর কণ্ঠে বলল, আমি অফিসে আছি তানি, কিভাবে যাব? তানিয়া জেদ ধরে বলল, আচ্ছা তুই যাবি না তো, তাহলে আমিও যাব না। তানি আমার কথাটা। মিমির কথা শেষ হওয়ার আগেই তানি ফট করে কল কেটে দিল। মিমি বলল মহা জ্বালায়, কাইফ তাকে ছুটি দেবে না। এদিকে তানি বেঁকে বসেছে। এখন সে কি করবে? সে অসহায় হয়ে আবারও ফাইলের দিকে তাকালো। কাইফ তাকে ইচ্ছে করে এত বড় একটা ফাইল দিয়েছে তা মিমি খুব ভালোভাবে বুঝতে পারছে। কিছুক্ষণ পর কেবিনে নক হলো। কাইফ আসতে বলল। মেঘ মুখ কালো করে কেবিনে প্রবেশ করলো। ধপ করে চেয়ারে বসে পড়ল। কাইফ তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ অফিসে? এত অমাবস্যার চাঁদ দেখার মতো অবস্থা হয়ে গেল। মেঘ কাইফের কথাকে হাওয়ায় উড়িয়ে দিল। শপিং এ যাবো ভাইয়া। তো যা। কিন্তু বউ যেতে চাচ্ছে না। কেন, তানিয়ার আবার কি হলো? আর বলো না ভাইয়া, সে তার বান্ধবীকে না নিয়ে যাবে না। দরকার পড়লে সে সালোয়ার কামিজ পরে বিয়ে করবে, তবু মিমিকে না যাবে না। আমি কি করি বলো তো? কাইফ আর চোখে মিমির দিকে তাকালো। মিমি কান খাড়া করে ফাইল উল্টো পাল্টে দেখছে। মিক আবারও বলল, প্লিজ ভাইয়া, আমার শালিকাকে ছুটি দিয়ে দাও। আমার বিয়ের প্রশ্ন ভাইয়া। কাইফ গম্ভীর কণ্ঠে বলল, এভাবে ছুটি দেওয়ার রুলস নেই মেঘ। মিমির মন খারাপ হয়ে গেল। সে জানে কাইফ তাকে ছুটি দেবে না। মেঘ নাছোড় বান্দা। সে বলল, আমি কোনো কথা শুনবো না। মিমিকে ছুটি দাও, আর সাথে তুমিও চলো। জীবনে একবারই তো বিয়ে করবো, বলো? সব ঠিক হওয়া চাই, চলো প্লিজ। তুই বাচ্চা নস মেঘ, বাচ্চামি বন্ধ কর। আমার কথা শুনবে না ভাইয়া? আর কয়দিন পর আমার বিয়ে, তুমি এমনটা করতে পারবে? কাইফ বিরক্ত হয়ে বলল, এমন ভাবে বলছিস যেন তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি। দু ভাইয়ের কথা শুনে মিমি মুখ টিপে হাসে। মেঘ বলল, তুমি আর মিমি যাচ্ছ, ব্যাস। আর মিমিকে 5 দিনের ছুটি দিও আমার জন্য ভাইয়া, প্লিজ। কাইফ আর কি বলতে পারে? ছোট ভাইয়ের জেদের কাছে তাকে হার মানতে হলো। বলল, আচ্ছা বেশ, চল। আর মিস মিমি, আপনি 5 দিন ছুটির অ্যাপ্লিকেশন জমা দেবেন। মিমি মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেঘ খুশি হয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরলো। একটা চুমুও দিল। মিমি হকচকিয়ে গেল। কাইফ এক ধমক দিয়ে বলল, ছি, বিয়ে করে বউকে চুমু দেয় আর তার গালা ধারে ঝুলে থাক, আমার থেকে দূরে সর। মেঘ তাকে ছেড়ে দিয়ে মাথা চুলকে হেসে বলল, সরি, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। শালিকা, তুমি কিছু দেখোনি তো? মিমি ঘন ঘন মাথা ডানে বায়ে নাড়ালো। কাইফ মেঘকে রাগ দেখিয়ে বলল, পাগল যত সব। সে হনহনিয়ে বাইরে চলে গেল। মেঘ মিমিকে বলল, চলো শালিকা, তানি নিচে অপেক্ষা করছে। তাকে গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি জোর করে। সে আমার পিছু পিছু চলে আসছিল। মিমি হেসে বাইরের দিকে অগ্রসর হয়। টানি মিমিকে দেখে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস মিমু, আমি যে কি খুশি হয়েছি। পাশ থেকে মেঘ বলল, আমাকে তোমার জড়িয়ে ধরে ধন্যবাদ দেওয়া উচিত। জানো কত কষ্ট করে তাকে নিয়ে আসতে পেরেছি। টানি মেঘে রাগ দেখিয়ে বলল, সব সময় আজে বাজে কথা, তাই না? আপনার মুখ বন্ধ রাখুন। সে কাইফকে দেখে কোমল স্বরে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। মেঘ হা হুতাশ করে বলল, আজকাল ভালো মানুষের দাম নেই। আমার সাথে তো এমন মিষ্টি সুরে কথা বলো না, আর ভাইয়াকে দেখে পল্টিকে গেলে। মিমি মুখ টিপে হাসলো। টানি মুখ বাঁকিয়ে মিমিকে নিয়ে গাড়িতে বসে পড়ল।
মেঘ আর কাইব গাড়ির সামনে বসলো। মেঘ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। শপিং মলের সামনে এসে গাড়ি থামালো মেঘ। সকলে নেমে এক জায়গায় দাঁড়ালো। মেঘ গাড়ি পার্ক করে আসলো। তারা শপিং মলের মধ্যে প্রবেশ করলো। সর্বপ্রথম শাড়ির দোকানে গেল। দোকানদার এক এক করে বিয়ের বেনারসি দেখাচ্ছে। মেঘ একটা সবুজ রঙের বেনারসি হাতে নিয়ে বলল, তানিয়া, এটা তোমাকে খুব মানাবে, এটা নাও। তানিয়া নাক সিটকিয়ে বলল, ছি, আপনার পছন্দ এত বাজে? জীবনে কখনো দেখেছেন যে বিয়েতে কেউ সবুজ রঙের শাড়ি পরে? মেঘ মাথা চুলকে বলল, তা দেখিনি, কিন্তু আমার বিয়েতে ইউনিক কিছু করতে সমস্যা কি? ধুর, সরুন তো আপনি, মেয়েদের জিনিস আপনি বুঝবেন না। মেঘ নাকচ করে বলল, না, আমার বউয়ের জিনিস আমি পছন্দ করে কিনবো। তানিয়া দাঁতের দাঁত চেপে বলল, সবসময় বউ বউ করেন কেন? বউ হইনি এখনো আপনার। অতঃপর দুঃখী দুঃখী ভাব করে বলল, পোড়া কপাল আমার, কোন দুঃখে যে বৃষ্টিতে বের হয়েছিলাম কে জানে। না আমি বৃষ্টির দিনে বের হতাম, আর না আপনার মতো নিরামিষ আমার কপালে যুক্ত। সবুজ রং কেউ পছন্দ করে? এদিকে কায়েব বিরক্ত হচ্ছে আর মিমি মুখ টিপে হাসছে। মেঘ তানিয়ার কাছে এগিয়ে তার কানে কানে বলল, এই নিরামিষের সাথেই সারা জীবন কাটাতে হবে। আর আমি আমিষ নাকি নিরামিষ সেটা না হয় বিয়ের পরেই দেখে নেবে। বলে চোখ টিপ দিল। তানিয়ার লজ্জায় দমে গেল, মুখ ঘুরে লাজুক হাসলো। মেঘ উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া চলো, আমরা ভ্যানশো রুমের দিকে যাই, আর তানিয়ার এখান থেকে যা প্রয়োজন নিয়ে নিক। কায়েব আর মেঘ এগিয়ে গেল। কায়েব থেমে বলল, তানিয়া সব কেনাকাটা শেষ, কাউন্টারে দাঁড়িয়েও, না হলে আমরা খুঁজে পাবো না। তানিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ভাইয়া। মেঘ আর কায়েব চলে গেল। তানিয়া মিমির দিকে তাকিয়ে বলল, মিমু তুই পছন্দ করে দে, তোর পছন্দগুলো দারুণ, মেঘের পছন্দ একদম ভালো না। তারা এক এক করে সব কেনাকাটা শেষ করলো। তানিয়ার গায়ে হলুদের শাড়ি, বিয়ের শাড়ি আর বউ ভাতের জন্য লেহেঙ্গা আর ম্যাচিং জুয়েলারি। তানিয়া মিমিকে শাড়ি কিনে দিতে চাইলে মিমি বারণ করে দিল। হাজার বলেও তানিয়া মিমিকে রাজি করাতে পারল না। তারা কাউন্টারে দাঁড়িয়ে আছে। তানিয়া আশেপাশে তাকাতে তাকাতে বলল, দেখলি মিমু, আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল, অথচ মেঘের এখনো হলো না। ছেলেদের এত টাইম লাগে, তা ওকে না দেখলে জানতেই পারতাম না। মিমি কিছু বলল না। তানি আবারও বলল, মিমু, মেঘের না মা নেই। মিমি অবাক হয়ে তাকিয়ে বলল, তুই যে বলেছিলি জিজুর মা আর বাবা মিলে তোকে দেখতে এসেছিল। আমার ভুল ছিল ইয়ার, পরে জানতে পেরেছি তারা মেঘের চাচা আর চাচি ছিল। মিমির মনটা যেন খারাপ হলো। তাহলে কায়েফের মা নেই? তানিয়া আবার বলল, আমার খুব খারাপ লেগেছিল জানিস, মেঘ তার চাচিকে ছোট মা বলে ডাকে। মেঘ আর কায়েফ এসে পড়ে মিমি কিছু বলল না। তানিয়া মেঘকে দেখে বলল, সেই কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের এত টাইম লাগলো কেন? মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, জীবনে প্রথমবার বিয়ে করছি, সবকিছু দেখে শুনে কিনতে হবে তো নাকি? তানিয়া মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, বিয়ে পাগল জুটেছে আমার কপালে। তারা বিল মিটিয়ে শপিং মল থেকে বের হয়ে আসলো। তানিয়া গাড়িতে উঠে গেলে মিমি বলল, তানি তুই তাহলে চলে যা, কথা হবে পরে। মেঘ বলল, কেন শালিকা, তুমি চলো আমাদের সাথে, তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো আমি। মিমি বারণ করে বলল, না জিজু, আসলে আমাকে এখন একটা বাচ্চাকে পড়াতে যেতে হবে, আপনারা চলে যান, আমি রিক্সা নিয়ে চলে যাব। ঠিক আছে, আর কি করার। মেঘ গাড়িতে উঠে বসলো। কায়েব মিমির পাশে দাঁড়িয়েছিল। সে ধীর কণ্ঠে মিমিকে শুনিয়ে বলল, নিশানকে ড্রয়িংটা ভালো করে শেখাবেন। আবার যদি সে ওই ধরনের ছবি এঁকে থাকে, তাকে বড় মামা দাবি করে, তাহলে কি করব বুঝতেই পারছেন। অফিস আওয়ারে আপনি দাঁড়িয়ে কাজ করবেন, সাথে ছুটি বাতিল, বান্ধবীদের বিয়েতে মজা করা বাতিল, মনে থাকে যেন। কায়েব গাড়িতে উঠে বসলো। মেঘ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মিমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। নিশান তাকে আবারও বাস দিয়েছে। সে এত করে বলল সে কায়েবকে যেন তার কথা না বলে, কিন্তু নিশান সব ফাঁস করে দিয়েছে। তার জন্য আজ তাকে দাঁড় করে প্রতিশোধ নিল কায়েব। মিমি হতাশ শ্বাস ফেলে রিক্সা ডেকে উঠে পড়ল। সারা রাত বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। জায়গায় জায়গায় কাদা পানি জমে আছে। এরই মধ্যে গাড়ি শাসা করে চলেছে। আশেপাশের মানুষদের দিকে তাদের একদমই খেয়াল নেই। সময়টা এখন বিকেল। কলেজ শেষে টিউশনি করে বাড়ির পথে হেঁটে চলেছে রিহা। সে খুবই সাবধানে হাঁটছে।
একেতে পরনে সাদা কলেজ ড্রেস, তার উপর রাস্তায় এক বেহাল দশা। সে ইচ্ছে করলে রিক্সা নিতে পারত, কিন্তু সে লুকিয়ে টাকা জমাচ্ছে। ভেবেছে বোনের জন্মদিনে তাকে ভালো কিছু একটা কিনে দেবে। এতে মিমি হয়তো একটু রাগ করবে, তবে রিহা তার গলা জড়িয়ে ধরে ঠিকই তাকে হাসিয়ে দেবে। সে তো দেখে বোন তার ও মায়ের জন্য কত কষ্ট করে, তার জন্য একটা কিছু করতে ক্ষতি কি?